আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আম্মা, আমাকে এক কাপ রটি দিতে বলুন তো কাউকে। খসখসে কণ্ঠে বললেন বাড়ির বড় ছেলে আখতারুজ্জামান। চোখ থেকে চশমা খুলে সেটা পরিষ্কার করে যথাস্থানে ফিরিয়ে দিয়ে মুখ তুলে ঘড়ি দেখলেন। তারপর পুরো ঘরটাতে চোখ বুলিয়ে নিলেন এক পরত। দুপুর 12টা, একটু আগেই দাফন সম্পন্ন হয়ে গেছে। গোরস্থান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে এসে বসেছেন আখতারুজ্জামান। বাকি ভাই বোনেরাও আছে। সবারই চেহারাতেই একটা কপট দুঃখী ভাব লটকানো, অথচ এই মৃত্যুটার জন্য এক একজনের অপেক্ষার অন্ত ছিল না। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলেন আক্তার। কান্নার শব্দে ঘাড় ফেরালেন। ইশারা কাঁদছে। আমাদের সবার ছোট বোন, বাবার সবচেয়ে আদরের মেয়ে ইশারা, অথচ সে বেচারি কিনা আজ বাবাকে মিস করেছে। শেষ দেখাটা দেখতে পারেনি। ওর ট্রেন পুরো 4 ঘন্টা লেট ছিল বলে পৌঁছাতে দেরি হয়। ইশারা চট্টগ্রাম মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। পড়াশোনার সুবাদে সেখানকার হোস্টেলেই থাকতে হয় ওকে। এদিকে দিন পড়েছে গরমের। সারা রাতের পর এই তপ্ত দুপুর পর্যন্ত বাবাকে আর ফেলে রাখা যাচ্ছিল না, যার ফলে ইশারা পৌঁছানোর আগেই গৌড় দিয়ে ফেলার আদেশ দিতে হয়েছে আক্তারকে। আর এদিকে পৌঁছানোর পর থেকেই কান্না শুরু হয়েছে ইশারার। সেই থেকে অনবরত কেঁদে যাচ্ছে সে। আখতারুজ্জামানের বিরক্ত লাগছে খুব। একটা মানুষ কত কাঁদতে পারে? এই মেয়ে মেডিকেল কলেজে চান্স পেল কিভাবে ভেবে পায় না আখতারুজ্জামান। সারা জীবন তেলাপোকা দেখলে অজ্ঞান হয়ে যাওয়া আর কমিক্স পড়ে হিহি করে হাসা যে মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য, সে কিভাবে মেডিকেলে চান্স পায় আখতারুজ্জামানের মাথায় ঢোকে না। বিরক্তি নিয়ে আর চোখে বোনকে দেখল। এখন ফিচফিচ করে কাঁদছে আর অন্যতে চোখ মুছে যাচ্ছে। আশ্চর্য, একটা মানুষ বুড়ো হয়ে ঝুলেছিল, সে যে মরেছে এটা তো তার জন্য ভালো। সারা জীবন বেঁচে থাকবে নাকি? বিরক্তিতে অকারণে দুবার কাশল আক্তার। এই কাশি সাধারণ কাশি না, সাংকেতিক কাশি, আলাপ তোলার কাশি। কিন্তু কাশিতে বিশেষ কাজ হলো না। আখতারুজ্জামান দেখল ভাই বোনেরা সব মুখে কুলুপ এঁটে বসে আছে। তার মানে এদের ইচ্ছে আলাপটা আখতারুজ্জামানই তুলুক। সব ধান্দাবাজের দল। রাগ লাগলেও চুপ করে রইল আক্তার। কিছুক্ষণ উসখুস করে বলল, কই চা দিতে বললাম না? খাটের এক কোণে চুপ করে বসেছিলেন ময়না বেগম। বড় ছেলের কথায় সদ্য বিধবা ময়না বেগম দিশেহারা ভঙ্গিতে বাকিদের দিকে তাকালেন। ছেলে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ওর কথার অর্ধেকই বুঝতে পারেন না ময়না বেগম। রটি কি জিনিস জানেন না তিনি। বাকিরা প্রতিক্রিয়া ব্যক্ত করায় আগেই সেজো মেয়ে গোথুলি ত্রস্তে উঠে দাঁড়ালো। আমি দিচ্ছি বড় ভাইয়া বলে গোথুলি বেরিয়ে গেল। তার নিজেরও হয়তো মজলিসটাতে বসে থাকতে ভালো লাগছিল না। ওর চলে যাওয়া দেখে তাই মনে হলো ময়নার। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ভয়ে ভয়ে ঘরের বাকি সদস্যদের দিকে তাকালেন। সবাই থম ধরে বসে আছে। পরিবেশটা ঝড় ওঠার আগের আবহাওয়ার। ঝড় ওঠার আগে যেমন থেমে যায় চারদিক, তারপর ধুলো উড়িয়ে লঘু চালে এক টুকরো বাতাস এসে কিছু খড়কুটোর ঘূর্ণি তৈরি করে। তারপরে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায়। লণ্ডভণ্ড করে রেখে যায় চারদিক। ময়না বিবির আশঙ্কা বুড়োর ছেলে মেয়েরাও আজ হয়তো তাই করবে। শেষ পর্যন্ত তার পায়ের নিচে স্বামীর এক চিলতে ভিড়েটুকু থাকবে তো, নইলে কোথায় যাবেন তিনি এই শেষ বয়সে? আখতারুজ্জামানকে ভয় পাবার প্রধান কারণ ওর চণ্ডাল রাগ। আয়না বিবির সাথে ওর বাবার বিয়ের দিন এই ছেলেই সবচেয়ে বেশি ঝগড়া করেছিল। তখন সে সবেমাত্র পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরিতে ঢুকেছে এবং বিয়েও করেছে। বাকিরা তখনও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেদিন আখতারুজ্জামানের দেখা দেখি বাকি ছেলেরাও তুমুল ঝগড়া বাঁধিয়েছিল বুড়ার সাথে। সে কি ঝগড়া! ব্যতিক্রম ছিল ইশারা, লাল মিয়ার সবচেয়ে ছোট মেয়ে। লাল মিয়া ময়না বিবির দ্বিতীয় স্বামী, বয়সেও ময়নার থেকে বেশ এগিয়ে। ময়না বিবির প্রথম স্বামী তালাক দিয়েছিল ময়না নিঃসন্তান বলে, অথচ তার কয়েক বছর পরেই তার এই নিঃসন্তান হবার কারণেই লাল মিয়ার সাথে বিয়ে হয় তার। মানুষের জীবন কতই না বিচিত্র। যে দোষে তিনি প্রথম স্বামীর ঘর করতে পারলেন না, সেই একই দোষের কারণে দ্বিতীয় স্বামী বেছে নিলেন তাকে। অযোগ্যতাই সেদিন যোগ্যতা হয়ে গিয়েছিল ময়না বিবির। যেদিন তিনি এই বাড়িতে প্রথম পা রেখেছিলেন সেদিনের কথা এখনো মনে আছে তার। ইশারা তখন ক্লাস 6-এর ছাত্রী। তাকে দেখে ফিক করে হেসে দিয়েছিল ছোট্ট এতিম মেয়েটা। ওকে দেখে সেদিন বড় মায়া পড়ে গিয়েছিল ময়নার। লাল মিয়ার প্রথম স্ত্রী আয়না বিবির মৃত্যুর মাস কয়েক পরেই নিঃসন্তান ময়নাকে বিয়ে করে ঘরে তোলেন বুড়ো। ময়নার নিজের বয়সও ততদিনে 40 পেরিয়ে গেছে। লাল মিয়ার ছেলেমেয়েরা তাদের এই বিয়েটা মেনে নিতে পারেননি। হয়তো লাল মিয়ার প্রয়োজনটা তার ছেলেমেয়ের কাছে ততটা প্রবল বলে মনে হয়নি বলেই। তাদের মতে বাবার তখন তসবি জপার বয়স, এখন কিসের বিয়ে? তাছাড়া এই বুড়ো বয়সে বিয়ে করলে লোকে কি বলবে? তার নতুন শ্বশুরবাড়ি বা কি বলবে? আখতারুজ্জামানের এক কথায় বাকি ভাই বোনেরা সমর্থন জোগালেও ইশারা নীরব ছিল। সে বেচারি তখনও নিতান্তই কিশোরী। তবে বাকি ছেলেমেয়েদের তুমুল বিরোধিতার মুখেও সেদিন অনড় ছিলেন বৃদ্ধ লাল মিয়া।
ওদের চোখের সামনে দিয়েই তিনি প্রৌঢ়া ময়না বিবিকে নিয়ে সংসার শুরু করেছিলেন। বুড়ো বুড়ির সংসার, তার এক কথা, আমার একজন সঙ্গী লাগবে, আমার ব্যক্তিগত দেখাশোনার জন্যই একজন সঙ্গী দরকার। কার পা ধরতে যাব আমি? কোন বেটির সাথে রেখে গুণাকার হব? সব কথা কি তোদের বলে বোঝাতে হবে? বাবার এহেন কথায় ছেলেমেয়েরা মহা ক্ষেপে উঠেছিল সেদিন। তাদের মতে এতে তাদের মৃত মাকে অপমান করা হচ্ছে। লাল মিয়া তবুও নির্বিকার। তিনি এক কথার মানুষ, শুধু এতটুকুই বলেছেন, সারা জীবন ইসলামিক অনুশাসন মেনে চলতাম বলে তোমরা আমাকে গোড়া বলতে, আজ দেখো গোড়া আসলে কে। নিঃসঙ্গ পিতামাতার প্রয়োজনে তাদের হালাল সঙ্গী বেছে নেওয়াটা যাদের চোখে অসম্মানের, গোড়া মূলত তারাই। যে বিধানে আইনগত, সামাজিক বা ধর্মীয় বাধা নেই, সেই বিধানকে লজ্জা ধরে নিয়ে নিছক একটা সংস্কারকে লালন করার নামই হলো গোড়ামি। যারা গার্লফ্রেন্ড আর পরকীয়ার মতো হারামকে হালকা চোখে দেখে আর দ্বিতীয় বিয়ে করাকে বলে লুচ্চামি, আসল গোড়া তো তারাই। প্রয়োজনকে খাটো করে দেখে নিজেদের মন গড়া পছন্দকে ব্যক্তি স্বাধীনতা বলা লোকেরাই আজকের দিনের বড় গোড়া। কাজে এই গোড়া আমি না, গোড়া তোমরাই আজ গোড়ামি করছো। বুড়োর সপাট জবাবের সামনে সব ছেলে মেয়ে কিছুটা মিয়ে গিয়েছিল। কেবল ইশারায় একা খুশি ছিল এবং বাবার বিয়ের পরেও সে স্বাভাবিক ছিল। নতুন মায়ের আন্তরিক ব্যবহার আর যত্নাত্মিক ওর কচি মন জুড়িয়ে দিয়েছিল প্রথম থেকেই। ফলে লাল মিয়ার ছেলে মেয়ের মধ্যে একমাত্র ইশারায় ময়না বিবিকে মা বলে ডেকেছে। বাকি ছেলে মেয়েদের কেউ ময়না বিবিকে মা বলে ডাকেনি, মন থেকেও মেনে নেয়নি। তবে বুড়োর এ কথার পর তারা আর কথাও বাড়ায়নি। এর মূল কারণ, সত্যরর্থ লাল মিয়া তখনও যথেষ্ট দাপুটে। একাই বিশাল অঙ্কের টাকা লেনদেন করতেন, লোকজন লাগিয়ে জমিজিরার দেখাশোনা করতেন। যৌবনে ঢাকায় 10 কাঠা জায়গা কিনে বাড়িঘর তুলে হুলস্থুল কাণ্ড করেছেন। শেষ বয়সে এসে ইশারাকে মেডিকেলে ভর্তি করিয়ে ময়না বিবিকে নিয়ে গ্রামে চলে এসেছেন। ঢাকার বাড়ির ফ্ল্যাটগুলোর আগেই ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছিলেন। মারা যাবার কয়েক মাস আগে সবাইকে এও জানিয়ে গেছেন যে গ্রামে যে দুটো পুকুর আছে তার বড়টা ময়না বিবির নামে থাকবে, আর ছোটটার আয় থেকে মাদ্রাসার খরচ বের হবে, কারণ ওটাতে মাছের চাষ হয়। বাকি রইল কিছু জমি আর এই ভিটে বাড়ি, এগুলো তিনি ন্যায়সঙ্গতভাবে বন্টন করে যাবেন। কেউ যেন এগুলো নিয়ে দ্বিমত পোষণ না করে। এটাই ছিল ছেলে মেয়েদের সাথে লাল মিয়ার শেষ কথা। এরপর গত কয়েক বছর তিনি বিছানায় একা তোরপেছেন, কিন্তু শেষ বয়সের সাথে ময়না বিবি আর ছোট মেয়ে ইশারাকে ছাড়া আর কাউকে পাশে পাননি। গোধূলি চা এনে দিলে তাতে নিঃশব্দে চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল আখতারুজ্জামান। বাকিরা সবাই উসকুস করতে লাগলো। বড় ভাইয়ের আগে কথা বলার ইচ্ছে কারোরই নেই, কারণ ইতিমধ্যেই ফোনে ফোনে তাদের যোগাযোগ হয়ে গিয়েছে। কে কি বলবে তার একটা ছোটখাটো মহড়াও দেয়া হয়েছে। ময়না বিবিকে বড় পুকুর দেবার কোনো ইচ্ছেই তাদের নেই। সে বড়জোর উত্তরের 3% জমিটা পেতে পারে, কিন্তু এ কথা বললে ময়না বিবির বাপের বাড়ির দিকের লোকেরা ঝামেলা করতে পারে ভেবেই তারা কথা বলার দায়িত্ব আখতারুজ্জামানকে দিয়ে রেখেছে। সে বাড়ির বড় ছেলে, তার কথার ওজনই আলাদা। একসময় নীরবতা ভাঙল। লাল মিয়ার মেজ মেয়ে রুমানা কথা বলে উঠল। সে বর্তমানে একটা স্কুলের সহকারী শিক্ষক পদে আছে। বোনদের মধ্যে সেই একটু কড়া মেজাজের। রুমানা এবার বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, এভাবে সারা রাত বসে থাকলেও কোনো সমাধান আসবে না ভাইয়া, একটা কিছু তো করতে হবে। 2 দিন বাদে সবাই আমরা যার যার জায়গায় ফিরে যাব। এখানে জমি জমা তো সবই পড়ে থাকবে। তাছাড়া ছোট আম্মা এখানে একা, জায়গা জমি 12 ভূতে লুটেপুটে খাবে। এত টাকার লেনদেন, এসব এভাবে ফেলে যাবার কোনো মানেই হয় না। বলেই থেমে গেল রুমানা। যে কোনো কথা মুখের ওপর বলে দেবার স্বভাবটা ওর পুরনো। বিগত 10 বছর ধরে সে স্বামী সন্তান সহ খুলনা আছে। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আজ ভোরেই গ্রামে ছুটে এসেছেন সে। তবে ওর স্বামী আসতে পারেনি, সে নাকি ব্যস্ত। তাই স্ত্রী আর একমাত্র ছেলেকে পাঠিয়ে দিয়েছে। এখানকার জায়গা জমির ভাগ বন্টন হয়ে গেলেই রুমানা উড়াল দেবে। আক্তারের জোর ধারণা, জামাই বেটার শ্বশুরের মৃতদেহ দেখার চেয়ে জায়গা জমির টেনশনটাই বেশি ছিল। সে কারণেই এক মুহূর্ত দেরি না করে বউ ছেলেকে ঠেলে পাঠিয়েছে। আক্তার পুনরায় কাশল। কিছু একটা করতে হবে, তা আমিও জানি। কি করতে হবে তোরাই বল, একটু শুনি। আমরা আর নতুন করে কি বলবো ভাইজান, আমরা থাকতে থাকতেই যদি জায়গা জমি নিয়ে না বসি তাহলে আর বসা হবে না। এ বাড়িতে আমাদের আর কি আছে যে পিছুটান থাকবে? এক বাবা বেঁচে ছিলেন, তবুও ফোন টোন দিয়ে কথা বলতাম। এখন তো আর কেউ নেই, আর যারা আছে সবাই বসে আছে সম্পত্তির আশায়। বাপ আমাদের আর সম্পত্তি 12 ভূতের। মেজমে রুমানার স্বরে ব্যঙ্গ স্পষ্ট। ময়না বিবি ঘোমটায় মুখ ঢাকলেন। তার দিকের লোক বলতে তার এক ভাই আর এক বোন জামাই, তারা এখনো কিছু বলার সুযোগ পায়নি। ইতিমধ্যে লাল মিয়ার বড় মেয়ে মাসুমা চেঁচিয়ে উঠল। সে এমনিতে চুপচাপ, কথাও বলে কম, কিন্তু যখন বলে তখন বাকিদের বলার উপায় থাকে না, এতটাই তির্যক তার কথা। মাসুমা ধমকের সুরে বলল, জায়গা জমি করে করে যে এক একজন মাথা খারাপ শুরু করলি, ইশারার কি হবে একবার ভেবেছিস? আমাদের সবারই ঘর সংসার দাঁড় করিয়ে দিয়ে গেছে আব্বা। ইশারার তো বিয়েটা দেখে যেতে পারলো না, ওর কথা একবার ভাববি না? ওর দায়িত্ব কে নেবে?
এই কথায় সবাই যেন একটু নতুন করে নড়েচড়ে বসল। কেবল ইশারা একাই চট করে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে ওই কথাগুলো শুনে। ওর চোখগুলো তখনও বেশ লাল। আখতারুজ্জামান কিছু বলার জন্য মুখ খুলতে যাবার আগেই রুমানা বলে উঠল, ইশারার বিয়ে নিয়ে ভাবার কি আছে? সে এখন ডাক্তারি পড়ছে। ওর জন্য কি ছেলের অভাব? আমার দেবরই কতবার আগ্রহ দেখালো। আমি পড়াশোনা শেষ হবার কথা বলে টলে থামিয়ে রেখেছি। তাছাড়া ওর নিজের নামে ফ্ল্যাট আছে। 2 দিন পরে নিজেও ভালো রোজগারে নামবে। ওর কথা আলাদা করে ভাবার তো কিছু নেই। ময়না বিবি এবার ভয়ে ভয়ে মুখ খুললেন। তিনি এই প্রসঙ্গটার জন্যই অপেক্ষা করছিলেন যেন। ভেজা কণ্ঠে বললেন, আমার কথা কিছু মনে করো না তোমরা। আল্লাহ দিলে তোমরা সবাই যথেষ্ট বুঝদার। তোমাকেও নিজে গো ছেলে মেয়ে আছে। এইটা তো বুঝো যে ছেলে মেয়ে যতই শিক্ষিত আর লায়ক হোক না কেন, তার বিয়েটা ময় মুরব্বীরাই করানো লাগে। আমি যদিও ইশারার আপন মানা, তারপরেও আমি চাই ওর বিয়েটা সুন্দরভাবে শরীয়ত মাইনা হোক। যুগের লগে তাল মিলাইতে যাইয়া ওরে তোমরা একলা ছেড়ে দিও না বাবারা। এইটা খালি আমার একলার অনুরোধ না, এইটা তোমাদের বাবার অনুরোধ। ময়না বিবি থামলেন। ঘরের সবাই এবার বেশ সরব হয়ে উঠল। বাইরে বারান্দায় দাঁড়ানো ইশারা এ পর্যন্ত শুনে আর বাকিটা শোনার জন্য দাঁড়ালো না। আস্তে করে উঠানে নেমে পড়ল সে। তার ভালো করেই জানা আছে এর পরের কথাগুলো কি হবে, তাই বাকিটা আর শুনতে ইচ্ছে করছে না। এমনিতেই মনটা পশ্চিম আকাশের মতোই ভার হয়ে আছে। ভাবতেই কষ্ট হচ্ছে বাবা আর বেঁচে নেই। তিনি আর কোনোদিন ফোন দিয়ে বলবেন না, কিরে মা কিছু লাগবে না কিরে ইস্যু? হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে এলো ইশারা। পাশেই হাকিম মোল্লা চাচার বাড়ি। হাকিম মোল্লা চাচা এখনো বেঁচে আছেন। ইশারা বাড়ি এলেই তার সাথে দেখা করে। সম্পর্কে বাবার দুঃসম্পর্কের ভাই হলেও 2 বাড়ির সম্পর্কটা অন্যান্য প্রতিবেশীদের মতোই, বিশেষ বাড়াবাড়ি খাতির নেই। এর বড় কারণ এই বাড়িতে তাদের আসা যাওয়া একেবারেই কম, নেই বললেই চলে। হাকিম মোল্লা চাচার স্ত্রীর কাছে ইশারা একসময় আরবি পড়ত। পরে লেখাপড়ার জন্য ঢাকা চলে যাবার পর আর পুরোটা শেখা হয়ে ওঠেনি। তবে গ্রামে এলে একবার চাচির সাথে দেখা হতোই ইশারার। বড় মায়াবতী মহিলা। আজ অনেকদিন পর মোল্লা বাড়িতে এসে পুরনো ভালো লাগাটা কাজ করছে ইশারার। চাচি সবসময় আন্তরিক, ইশারাকে ভীষণ স্নেহ করেন। চাচিদের উঠোনে পা রাখতেই থমকে দাঁড়ালো ইশারা। মোল্লা চাচাদের বাড়ির বিরাট উঠানের এক কোণে একটা বড় গামলা পেতে রাখা হয়েছে। তাতে সম্ভবত কুসুম গরম পানি নেওয়া হয়েছে, কেননা সেই পাত্র থেকে মগ ভরে ভরে পানি তুলে চাচার গায়ে ঢালার কাজ চলছে। তিনি কাজটা করছেন, তাকে দেখতে পাচ্ছে না ইশারা। তবে তার চওড়া মাংসল পিঠ আর ভারী উড়ু এখান থেকেই চোখে পড়ছে ইশারায়। লুঙ্গিটাকে রীতিমতো হাঁটুর ওপর তুলে জলচকিতে বসে মোল্লা চাচার পায়ে সাবান মাখাচ্ছেন তিনি। তার মোল্লা চাচা মহানন্দে চেয়ারে হেলান দিয়ে সেই দলাই মলাই উপভোগ করছেন। বোঝা যাচ্ছে এ ধরনের গোসলে তিনি দারুণভাবে অভ্যস্ত। ইশারাকে তিনি প্রথম দেখলেন। চোখে চশমা না থাকায় চোখগুলো কুঁচকে ফেলে বললেন, কে ওখানে? ইশারা সালাম দেবার মুহূর্তে টের পেল মোটা গর্দানের অধিকারী লোকটা ঘাড় ফিরিয়ে একবার দেখল ওকে। তাকে চিনতে না পারলেও ইশারা অনুমান করল এটা মোল্লা চাচার ছেলেদেরই কেউ হবে। যদিও এমন পালোয়ান দেহি কাউকে আগে দেখেছে বলে মনে পড়ছে না ইশারার। তবে লোকটার ওকে দেখে ভীষণভাবে গুটিয়ে যাওয়াটা উপভোগ করল সে। মুহূর্তেই গোটানো লুঙ্গি নামিয়ে লোমশ উড়ু ঢাকল লোকটা। মোল্লা চাচার চেয়ারের পাশ থেকে তোয়ালেটা টেনে এমনভাবে নিজের পিঠ সহ মাথাটাকে ঢাকল যেন ইশারা নয়, তিনিই কোনো লাজুক কুমারী কন্যা, যাকে দেখে ফেললে তার মান চলে যাবে। ইশারা কয়েক পা এগিয়ে গেল ওদের দিকে। মোল্লা চাচাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিল, আর একই সাথে পরম বিস্ময় নিয়ে তোয়ালে ঢাকা পালোয়ানকে আরেকবার দেখে নিল ইশারা। বাদশাহ আলমগীর, কুমারে তাহার পরাই তো এক মৌলভী দিল্লির। একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ, শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুচরণে। পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিয়াছে সাফ সঞ্চারী অঙ্গুলি। ইশারাকে দেখেই থেমে গেল মেয়েটা। চট করে মুখ ঘুরিয়ে একবার শিক্ষিকাকে দেখল, তারপর আরেক দফা ইশারাকে। এবার শিক্ষিকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল মেয়েটা। মিহিসুরে ডাকল, নানি। শিক্ষিকা তখনও মগ্ন হয়ে সেলাই পোড়াই নিয়ে কসরত করেই যাচ্ছেন। পুচকে ছাত্রীর রিনরিনে কণ্ঠ তার কানে পৌঁছায়নি, তবে আবৃত্তিকারকের থেমে যাওয়া তাকে সচকিত করেছে। মগ্নতা রেশ কাটিয়ে মুখ তুললেন। কি হলো, থামলি কেন রে লায়লা? বলতে বলতে সামনে দাঁড়ানো ইশারাকে দেখলেন তিনি। চশমার কাঁচটা ওপর নিচ করে ঠাহর করার চেষ্টা করলেন বার দুয়েক। ইশারা সালাম দিলে ত্রস্ত হাতে সরঞ্জাম এক পাশে সরিয়ে রাখলেন। কিছুটা ব্যগ্র কণ্ঠে বললেন, তুমি লাল মিয়াম ভাইয়ের ছোট মেয়ে জুমানা ইশরাত না? জি চাচি বলেই মলিন হাসল ইশারা। চাচি ওকে ওর পুরো নামে ডাকেন। শুধু ইশারা বলতে নাকি ভালো লাগে না। সামান্য ঝুঁকে তার পা ছুঁতে গেলে তিনি সভয়ে পা টেনে নিলেন। একই সাথে খপ করে ইশারার হাত দুটো ধরে ফেললেন। না না, পা ছুঁয়ে সালাম করো না মা, পা ছুঁয়ে না। বলতে বলতেই বিছানায় ছাড়লেন তিনি।
এরই মধ্যে ছাত্রীর দিকে তাকিয়ে বললেন, আজ এ পর্যন্তই থাকলে লায়লা, আজ তোর ছুটি। লায়লা আনন্দিত মুখে আরেকবার ইশারাকে দেখল। শুধু আনন্দ বোধ না, কিছুটা কৃতজ্ঞতা মিশে আছে বুঝি ওই চকচকে চোখ জোড়ায়। ইশারার এমনটাই মনে হলো। ভালো লাগলো দেখে যে এরা অল্পতেই কত খুশি। ইশারার হাত ধরে টেনে নিয়ে বিছানার পাশে রাখা সোফাটায় বসলেন হাকিম মোল্লা চাচার স্ত্রী রহিমা বেগম। স্নেহভরা চোখে ইশারাকে ভালো করে দেখে মাথায় হাত রেখে বললেন, কেমন আছো মা? মাথা নাড়ল ইশারা। তারপর চাচেরই বলা একটা কথা মনে পড়ে যাওয়ার বলল, আলহামদুলিল্লাহ। বাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা শুধু আল্লাহর জন্য। তা মা, তুমি আজ আসতে এত দেরি করলে কেন? ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোমার জন্য। ইশারা মুখ নামালো এ কথায়। ওকে নীরবে কাঁদতে দেখে আলতো করে জড়িয়ে ধরলেন রহিমা বেগম। তাতেই ছড়ছড় করে কেঁদে ফেলল ইশারা। বিড়বিড় করে বাবার চলে যাওয়া আর দেখা করতে না পারার আক্ষেপ ছড়ে পড়ল সে কান্নাতে। তবে তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারল না রহিমার কারণে। তিনি সযত্নে চোখ মুছিয়ে দিয়ে বললেন, ছি, এভাবে কাঁদে না মা। কিছু কান্না মাইয়াতের জন্য আযাবের কারণ হয়। এসব বলে না, সবর করো। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠানোর আগেই তো সব বলে নিয়েছেন। আমাদের জানানো হয়েছে যে একদিন আমাদের সবাইকে তার কাছে ফিরতে হবে। এ কথা জানার পর এত কান্নার যৌক্তিকতা কি বলতো? কান্না পেলে কি করব বলুন? আমার যে আপন বলতে কেউ রইল না চাচি। বাবা আমাকে কতটা স্নেহ করতেন তা তো আপনি জানেন। আমার নিজেরও একমাত্র আল্লাহদের জায়গা ছিল বাবা। এই মায়া অগ্রাহ্য করি কি করে চাচি? হ্যাঁ, তা ঠিক, অগ্রাহ্য করার উপায় নেই, আর করবও না। আমাদের মায়াও লাগবে, আমরা কাঁদবো। বরং মায়া তো আল্লাহ তাআলার রহমত, যা বান্দার মনে মাখনের মতো জমে থাকে। সামান্য উত্তাপে গলে গলে জল হয়ে ঝরে পড়ে। কিন্তু কান্নার সময় মুখ বন্ধ রাখতে হবে মা, কারণ কান্নার সময় মুখ দিয়ে যা বের হয় তা প্রলাপ, বিলাপ, সত্যের অপলাপ, পুরোটাই শয়তানের কাজ। আর কাঁদতে কাঁদতে আবেগে বলা কথা থেকে রবের প্রতি অনাস্থা প্রকাশ পেয়ে যায়। এই যে বললে বাবা আর কটা দিন কেন থাকলো না, এটা একদম ভুল কথা। তিনি ততদিনই ছিলেন যতদিন থাকা তার জন্য কল্যাণকর ছিল। কথাগুলো শোনার পর ইশারা এবার নিজেকে সামলে নেবার প্রয়াস পেল। চোখ মুছে নিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করল। রহিমা সান্ত্বনা দেবার ভঙ্গিতে বললেন, আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে কয়েই পাঠিয়েছেন এখানে। বেঁচে থাকার প্রতি মুহূর্তে আমরা জানি মারা যেতে হবে, তবুও মৃত্যুর মুহূর্তে আমাদের আহাজারি বেরিয়ে পড়ে। সাহাবীদের এমনটা হতো না, তারা সবর করতেন, কারণ তারা প্রতিদিনই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। আর আমরা অপেক্ষা করি দীর্ঘ জীবনের। কান্না কি আর সাথে বেরোয়? এভাবে ভাবতে গেলে তো দুনিয়াতে মন বসাতে পারবো না চাচি। সারাক্ষণ মনে হবে কেন এত কিছু। এই যে আমি কষ্ট করে পড়ালেখা করছি, এত দৌড়ছাপ, তাহলে আপনি বলুন কেনই বা এত কষ্ট আর কিসের এত আয়োজন? সব যদি শেষই হয়ে যায় তাহলে আমার ডাক্তারি পড়ে লাভ কি? তখন মনে হবে না ঘরে বসে থাকি? ইশারা বলে চলল। রহিমা মন দিয়ে ইশারার খোদক্তি অনুভব করলেন। ইশারা তখনও ঘাড় বাঁকা করে বলে চলেছে, এভাবে ভাবলে তো আমরা আর এগোতেই পারবো না চাচি। তখন তাসবিহ আর জায়নামাজ নিয়ে পড়ে থাকতে হবে। দুনিয়া আর আখিরাত কি এক করে ভাবা সম্ভব? ইশারা থামল। রহিমা মুচকে হাসলেন। কেন সম্ভব না মা? আখিরাতের জন্যই তো এই দুনিয়াটা। আখিরাত পেতে হলে দুনিয়ার বিকল্প নেই। দুনিয়াকেই আখিরাতের জন্য প্রয়োজন। যেমনটা প্রয়োজন হয় নৌকা চালাতে পানির। পানির পরিমাণ বেশি হলে নৌকা ডুবে যাবে, আর কম হলে চড়ায় আটকে যাবে। তেমনি দুনিয়া বেশি হলে তুমি ডুবে যাবে, আর দুনিয়া কম হলে চড়ায় আটকে যাবে। দুনিয়া যথেষ্ট না পেলে আখিরাত পাবে কি করে বলো? আর রইল তোমার ডাক্তারি। মানুষের বেঁচে থাকার জন্য সুস্থ থাকা জরুরি। কাজেই তোমার এই ডাক্তারি পড়া মোটেও অনর্থক নয় মা, বরং এটা অনেক বেশি জরুরি। নইলে আমাদের মুসলিম মহিলাগুলো কাদের কাছে যাবে চিকিৎসার জন্য বলতো? মুসলিম মেয়েদের জন্য প্রযোজ্য পেশাগুলোর মধ্যে অবশ্যই ডাক্তারি একটি। যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোর কোনোটাই জীবনের প্রয়োজনে নয়। তোমার কি মনে হয় নেচে গিয়ে শরীর প্রদর্শন করে বেড়ানো কি একজন মহিলার জন্য জরুরি? অবশ্যই না, বরং ঝুঁকিপূর্ণ। আর এখানেই ইসলামের নিষেধাজ্ঞা। কিন্তু ইবলিস আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম কাঠখোট্টাদের ধর্ম, মেয়েদের বন্দী করে রাখার ধর্ম। অথচ ইসলাম শতভাগ নারীবাদী একটা ধর্ম। এই ধর্ম মেয়েদের অধিকার আর রক্ষণাবেক্ষণের ব্যাপারে যতটা সোচ্চার ততটা অন্য কোনো মতবাদে নেই। ইসলাম নারীদের সমান অধিকারে না, ন্যায্য অধিকারে বিশ্বাসী। আমরা তো বোকা, তাই ঠেলাঠেলি করে অধিকার আদায় করতে চাই, যেখানে আমাদের প্ল্যাটফর্মই আলাদা। দেখো মা, পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে বিশ্বের কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদেরকে তাদের লাগবেই। তারা আমাদের ন্যায্য অধিকার দিতে বাধ্য। কিন্তু দেখো, আমরা মেয়েরাই তাদের কাজ কত সহজ করে দিয়েছি। তারা এখন আমাদের ঘরে বাইরে খাটিয়ে মারে, আর আমাদের দিয়ে পয়সা রোজগার করে। বিনিময়ে আমাদের সামনে স্বাধীন আর বিখ্যাত হবার মূলটা ঝুলিয়ে রাখে। আর আমরা আবেগী মেয়েগুলো ধরে নেই আমরা স্বাধীন।
আমার জানা মতে পুরুষের মনোরঞ্জন না করে ওইসব পেশায় তুমি দাঁড়াতেই পারবে না। ইসলাম আমাদের শুধু সেসব পেশাতে যেতে মানা করে, ডাক্তারি পড়তে তো মানা করে না, শিক্ষকতা করতেও মানা করে না, এমনকি নার্সিংও মানা করে না, নিরাপদ আর বৈধ ব্যবসা করতে মানা করে না। ইশারা স্বস্তির হাসি হাসল এবার। তবে রহিমার হাসি ম্লান হয়ে গেল। তোমরা কখনো ভেবে দেখেছ মা, আজ যদি পৃথিবীর তাবৎ মহিলা তারকারা একসাথে শোবিজ জগতে ছেড়ে ঘরে বসে যায়, তাহলে কার সবচেয়ে বড় ক্ষতি হবে? ক্ষতি তাদেরই হবে যারা মেয়েদের পণ্য বানিয়ে বাজারে ব্যবহার করে। পৃথিবীর বহু সাম্রাজ্যবিদের পতন ঘটে যাবে, তারা স্রেফ ধসে পড়বে। শত শত কোম্পানি পথে বসে যাবে, বহু ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে। কারণ আমরা মহিলারা নিজেদের জান, জীবন, যৌবন, সততা আর সৌন্দর্য দিয়ে সংসারকে উচ্ছন্নে ফেলে তাদের গোডাউন ভরে দিচ্ছি, তাদের মালামাল করে দিচ্ছি সামান্য কিছু অর্থ আর সুনামের আশায়। মনে আখিরাতের ভয়টা থাকলে আমরা মেয়েরা এতটা বিগড়ে যেতাম না, বুঝে শুনে চলতাম। চারিদিকে তাকিয়ে দেখো, মেয়েরা সৌন্দর্য লুকালেই নিয়মনীতি আর ইউনিফর্মের রব উঠছে, অথচ সেজেগুজে বেরোলে সেটা অটোমেটিক নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। কারণ আমরা পর্দায় গেলে তাদের লস, এত সহজে তারা এটা হতে দেবে না। এই বুঝ সব মেয়েদের আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মা। কাজে আখিরাত নিয়ে না ভেবে অন্তত আমাদের মুসলিমাদের কোনো উপায় নেই, কারণ আমরা বিশ্বাস করি পৃথিবী ক্ষণিকের, বলে রহিমা বড়সড় দীর্ঘশ্বাস ফেললেন। ইশারা আবরারও মুগ্ধ হলো চাচির কথা শুনে। ওর মনে হলো আসলে রহিমা চাচি বেশ ভালো বলতে পারেন। ছোটবেলাতেও সে দেখেছে চাচি যখন মহিলাদের তালিম দিতেন তখন সে নিজেও বসে বসে শুনত মাঝে মধ্যেই। ইশারা জানে গোটা গ্রামে সুভাষিনী বলে সুনাম আছে চাচির, তবে তিনি শুধু সুভাষিনী নন, সুহাসিনীও। সুন্দর করে হাসেন চাচি, তার মেধা সম্পর্কেও অনেক কথাই শুনেছে ইশারা। তিনি নাকি খুব অল্প বয়সেই হিফজ সম্পন্ন করেছেন। জ্ঞান হবার পর থেকে সে নিজেও দেখে আসছে চাচিকে। বড়ই বুদ্ধিমতী মহিলা তিনি। চাচির ছেলে মেয়েগুলো ওই পদেরই, চাচির মতোই মেধাবী। চাচি তার পুরো যৌবনকালই হাকিম মোল্লা চাচার মাদ্রাসার পেছনে ব্যয় করেছেন। তার কাছ থেকে শিখে কত শত ছাত্রী যে নিজেরা মাদ্রাসা দিয়ে বসেছে তার সংখ্যা চাচি নিজেও হয়তো জানেন না। চাচার গড়া মাদ্রাসার মহিলা বিভাগে মোহতামিম হিসেবে আছেন অনেকদিন ধরেই। চাচির ছেলের মেয়েরাও সবাই দেশে বিদেশে বিভিন্ন কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছে। ইশারা জানে চাচির বড় ছেলে আশরাফ ভাই ঢাকার কোনো এক নামকরা মসজিদের ইমাম ও খতিব, মেজ ছেলে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সেজ ছেলে শাহেদ তো আরও এক ধাপ এগিয়ে, সে ঢাকার নামকরা একটা সরকারি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ। ইশারার সাথে একসময় বেশ সখ্যতাও ছিল এই শাহেদের। শাহেদ ভাই যখন মেডিকেলে পড়েন, ইশারা তখন সবেমাত্র স্কুল শেষ করার পায়তারা করছে। চাচির দুই মেয়ের দুজনই গৃহিণী, তবে তাদের একজন তার শ্বশুর বাড়ির এলাকায় ছোটখাটো মাদ্রাসা চালায়, অপরজন একটা কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করে বলে শুনেছে ইশারা। সবচেয়ে ছোট ছেলেটা ইশারার সমবয়সী বা মাস 6 ছোট হবে। শেষবার যেবার এসেছিল সেদিনই শুনেছে সে নাকি ভারতের বিখ্যাত একটা মাদ্রাসায় চান্স পেয়ে সেখানে পড়াশোনা করছে গত 2 বছর ধরে। তবে বাকিদের সাথে কম বেশি দেখা সাক্ষাৎ হলেও চাচির ওই ছেলেটার সাথেই ঠিকমতো দেখা হয়নি ইশারার। ইশারার এসএসসি দেবার আগেই সে ঢাকা চলে গিয়েছিল। তখনই একবার দেখা হয়েছিল। রোগা পটকা শরীর আর চোখে মোটা পাওয়ারের চশমা। ওকে দেখলেই চশমা টান দিয়ে নিয়ে নিত ইশারা আর বলতো, কয় আঙ্গুল বলতো। রহিমা এবার ভিন্ন প্রসঙ্গে চলে গেলেন, আনুষঙ্গিক বিষয় নিয়ে আলাপ করলেন। ইশারার কলেজের খোঁজ খবর নিলেন। এক পর্যায়ে আবছাভাবে জানতে চাইলেন, তোমার ফুপুরা কেউ আসেনি? তাদের কাউকে দেখলাম না যে। জি না চাচি, ফুপিদের খবর দেয়া হয়নি, জড়ানো কণ্ঠে জানালো ইশারা। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে ফুপুদের সাথে ওদের ভাই বোনদের দূরত্ব বেড়ে গেছে, কারণ তারা বাবাকে সমর্থন করেছিল। এই কারণেই তাদের কাউকে জানানো হয়নি খবরটা। রহিমা শিউরে উঠলেন, সে কি, ওদের জানাওনি? এটা তো ঠিক হলো না মা। হাজার হোক তোমার বাবা তাদের ভাই। তা তো ঠিক আছে চাচি, কিন্তু কে খবর দেবে বলুন? সবাই তো এখানে আছে সম্পত্তি বন্টনের ধান্দায়। বলতে গিয়ে লালচে হলো ইশারার চেহারা। রহিমা বুঝতে পেরে প্রসঙ্গান্তরে বললেন, আচ্ছা তুমি একটু বসো, আমি তোমার জন্য শরবত করে আনি। না চাচি, আমি কিচ্ছু খাবো না এখন। ওইদিকে বাড়িতে সবাই বসে আছে, আমি বরং যাই। এখানে আর কয়দিন আছো তুমি? এই তো ছুটি ফুরালেই চলে যাব। এমনিতেও আমাদের কলেজ আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিচ্ছে। আমি বাবার খবর পেয়ে একদিন আগেই চলে এসেছি আর কি। ও আচ্ছা, এরপর থেকে ছুটি হলে কি আর গ্রামে আসবে? ইশারা মুখ নামালো। কার কাছে আসবো চাচি? এখানে কার বাসায় থাকবো? গ্রামে তো আমার কেউ রইল না। ঢাকায় কোন বোনের বাড়িতে উঠবে বলে ভেবে? না চাচি, আমি আগেই ঠিক করেছি আমি কোনো বোনের বাড়ি থাকবো না। রহিমার কথা শেষ করতে না দিয়ে আগে ভাগে বলে বসলো ইশারা। শুনে রহিমা দীর্ঘশ্বাস ফেললেন, মৃদু স্বরে বললেন, তোমাকে নিয়ে তোমার বাবা খুব চিন্তা করতো জানো। তোমার ছোট মা এটা নিয়ে আমার সাথে কয়েকবার কথা বলেছে। ময়না চাইতো তোমার ব্যাপারে আমি তোমার বড় ভাই বোনদের সাথে কথা বলি। হয়তো এটা তোমার বাবারও ইচ্ছে ছিল, কিন্তু এরপরেও ময়না ভাবি একা এতটা সাহস পেতেন না। তিনি তোমার আপন মা তো নন।
কি ব্যাপার নিয়ে চাচি? তোমার ভবিষ্যৎ নিয়ে মা, কিছুটা ইতস্তত করে বলেই ফেললেন রহিমা। ইশারাকে দমে যেতে দেখে ফের বললেন, আমি নিজেও তোমাকে বলি মা, তুমি এভাবে আর একা থেকো না। আপাতত কোনো ভাই বা বোনের সাথে গিয়ে ওঠো, আর যত দ্রুত সম্ভব নিজের চারপাশে বেড়া দাও। বেড়া মানে? বড় বড় চোখ মেলে তাকালো ইশারা। রহিমা হাসলেন ইশারার অজ্ঞতায়। বেড়া মানে বোঝনি? বেড়া মানে স্বামী। মেয়েরা যদি ফুল বাগান হয় তবে স্বামী হয় তার বেড়া। যার বেড়া যত মজবুত তার বাগান তত সুরক্ষিত। ওহ, এগুলো তো পুরনো দিনের কথা চাচি। আর আমি এখনই বিয়ের কথা ভাবছি না, আমার এখনো পড়াশোনা বাকি। আরত্ব মুখে বলল ইশারা। রহিমা ইশারার দিকে তাকিয়ে হাসলেন। যুগ কখনো বদলায় না মা, বদলায় মানুষ। 200 বছর আগেও সূর্য পূর্বে উঠত আর পশ্চিমে অস্ত যেত, আজও তেমনি। নারী জাতি সে যুগেও নারী ছিল, আর এ যুগেও সে নারী। তার কাঠামো বদলায়নি, বরং বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি। যাই হোক, এটা তোমার নিজেকেই ভাবতে হবে। রহিমা আরও কিছু বলতে গিয়েও আর বললেন না। তার নিজের কিছু গোপন ইচ্ছে মনের কুঠুরিতে গোপনই রেখে দিলেন। তবে ইশারার মত না নিয়ে তিনি তার ছেলের সাথে কথা বলার পক্ষপাতী নন। ইশারার মতটা জেনেই তবে শাহেদকে জানাবেন। এরা দুজনেই ডাক্তার, সম্পর্কটা মন্দ হবে না। ইশারা মেয়েটার ভেতরে দিনের বুঝ কম হলেও মেয়েটার বেসিক ভালো, হেদায়েতেরও লক্ষণ আছে। তবে আজই এসব কথা বলাটা ভালো দেখাবে না। বেচারের বাপটা আজই মারা গেল, 2 দিন যাক ভেবে নিজেকে প্রবোধ দিলেন রহিমা। রহিমা বেগমের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো ইশারা। বাড়িতে ফিরে অবাক হয়ে গেল সে। বাড়ির পরিবেশ আমূল বদলে গেছে। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ। এ যেন বিয়ে বাড়ি, অন্তত খুব বেশি পার্থক্য নেই। দুপুরের জন্য খাবার এসেছে কোনো এক প্রতিবেশীর বাড়ি থেকে। বিশাল একটা ডেক ভর্তি বিরিয়ানি। ঢাকনা সরাতেই সুঘ্রাণে ভেসে উঠল পুরো উঠোন। বড় ভাই আক্তারকে দেখা গেল লোকজনকে আদেশ করছেন উঠানে চেয়ার আর টেবিল ফেলার জন্য। সম্ভবত উঠানে খেতে বসার বন্দোবস্ত করা হবে। কে যেন একজন ট্রিপল টানতে গেল। আখতারুজ্জামান ইশারাকে দেখেই বললেন, বুঝলি ইশারা, যে কদিন গ্রামে আছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব, তাই নকল ডাইনিং স্পেস বানিয়ে ফেললাম। ঘুঘু পাখির ডাক শুনবি আর খাবি। মনের ভুলে হাসতে গিয়েও সামলে নিলেন নিজেকে। ইশারা কিছু না বলে বারান্দায় উঠে গেল। সেখানে বড় আপা আর তাদের শ্বশুরবাড়ির লোকেদের জটলা দেখে এড়িয়ে যেতে চাইল সে। সবারই একটা বাড়তি আগ্রহ যেন ওকে ঘিরে। দেখলেই থুতনি নেড়ে আহারে শিয়ানা মাইয়াডা শুনলেই গা জ্বলে যাচ্ছে ইশারার। গধূলির পাশ দিয়ে যাবার সময় বাধা পেল। ওর কাঁধ খামচে ধরে ওকে থামালো গধূলি। চাপা ক্রোধে বলতে লাগলো, বড় আপার কাণ্ডটা দেখেছিস? গোষ্ঠী শুধু ডেকে এনেছে, আর এরা এমন হাবাত্তা গোষ্ঠী, বলা মাত্রই সব দল বেঁধে বসে গেল। বড় আপা এখন এগুলোরে খেতে বসাবে, খাবার শর্ট পড়বে দেখিস তুই। গধূলির কথার জবাব না দিয়ে নীরব বিস্ময়ে বড় বোনের নির্লজ্জ কাণ্ডহীনতা দেখতে দেখতে নিজের মনে মরে যেতে লাগলো ইশারা। মাসুমার শ্বশুরবাড়ি পাশের গ্রামে, প্রতিবেশী আত্মীয় বলে তারা সবাই দল বেঁধে এসেছিল এখানে। উদ্দেশ্য রথ দেখার পাশাপাশি কলা বেচা। ঘটনা সেরকমই মনে হচ্ছে, কারণ বড় আপার সাথে যারই দেখা হচ্ছে তাকেই তিনি ধরে ধরে শোনাচ্ছেন, আরে আগামী 2-3 দিন তো কোথাও নড়তেই পারবো না। বাবা চলে যাবার খবরটা শোনার পর থেকে শরীরে জোর পাচ্ছি না আমি। এদিকে শ্বশুর বাড়ি যাওয়া দরকার, তাই তাদেরকেই ফোনে ডাকলাম যে তোরাই আয়। ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল ইশারা। মৃদুস্বরে বলল, আমি বিরিয়ানি খাবো না, তোমরা খাও, ইনশাআল্লাহ শর্ট পড়বে না। আহা ঢং, তোর একজনের খাবার যেন 10 জন খাবে। ইশারা জবাব না দিয়ে সরে যেতে ধরলে গথুলি হঠাৎ ওর কবজি চেপে ধরে বারান্দার একপাশে টেনে আনলো। এর কাণ্ড দেখে অবাক না হয়ে পারল না ইশারা। গধুলি ওর গলার স্বরকে সর্বোচ্চ পর্যায়ের খাদে নামিয়ে এনে বলতে লাগলো, ইসু শোন, রোমানা কিন্তু তোকে ওর দেবরের জন্য বাগাবার তালে আছে, তুই একদম সরাসরি মানা করে দিবি। মানে? শূন্য চোখে তাকালো ইশারা। গথুলির কথাগুলো বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে ওর। মানে আবার কি? নিজের ডাক্তার বোনকে দিয়ে দেবরের উপর ছড়ি ঘোরাবে। সবাই জানে তুই শান্তশিষ্ট নরম প্রকৃতির, কাজেই তোকে অপারেট করা সহজ। রুমানা তো আর এমনিতে দেবরের নাম নেয়নি, 1 ঢিলে 2 পাখি মারবে রুমানা। আমি নিশ্চিত এটা ওর নগদ চাল। দেবর বিয়ে করতে চাইছে এসব কিছু না, বরং রুমানাই তোকে দিয়ে ওর মালতার দেবরকে বাগাবে। বুঝেছিস কিছু? রুমানা তো নিজেকে বেশি চালাক মনে করে, ভেবেছে কিচ্ছু বুঝি না। হাড়ির একটা দানা টিপলে পুরো হাড়ির খবর জানা হয়ে যায় আমার। আমাকে দিয়ে বাগাতে পারবে কে বলল? নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল ইশারা। সে গথুলিকে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। এই মানসিকতা নিয়ে সে ব্যাংকে চাকরি করে কিভাবে আল্লাহ জানে। হঠাৎই চাচির একটা কথা আবছাভাবে মনে পড়ল ওর। এই দুনিয়ায় আসলে কেউই কারো না, সবাই স্বার্থপর। আপা, আমি ছোটমার কাছে গেলাম বলে গথুলির হাত ছাড়িয়ে ভেতর দিকে পা বাড়ালো। ফের বাধা পেল। এই দাঁড়া, বিরিয়ানি না খেলে কি খাবি তবে? খিদে পাইনি এখনো। আর পেলেও সাদা ভাতই খাবো ডাল দিয়ে। সে কি, ভাত কোথায় পাবি? চোখ কপালে উঠল গথুলির। কেন, রেঁধে নেব? তুই কি পাগল? আগামী 3 দিন এ বাড়িতে চুলা জ্বলবে না, এতে মৃতের অমঙ্গল হয়। কেন? চুলা জ্বালানোর সাথে অমঙ্গল মঙ্গলের কি আছে? অত শত জানি না বাপু,
মুরব্বীরা যা শিখিয়েছে তাই মানছি। আমি ভেতরে গেলাম। গতুলি আপা, ছোট মা ঘরে একা, তার সাথে কারো থাকা দরকার। আর দূর, একা ন্যাকা। গিয়ে দেখ, সে এখন মহাসুখে আছে, মনে মনে লাড্ডু ফুটছে। বড় পুকুর পাবার আশায় সে এখন স্বপ্ন দেখা শুরু করছে। তুমি কিভাবে জানলে আপু? ইশারা চেয়ে রইল গধূলির দিকে। কোন ফাঁকে এত জটিলতা ভর করলো গধূলির মনে কে জানে। কত নির্বিচারে মন্তব্য করে যাচ্ছে সে। জানা লাগে নাকি? সে তো আমার বাবাকে বুড়ো দেখে বিয়ে করেছিল। ভালো করে জানতো বুড়ো আগে মরবে, তাহলে সম্পত্তির লোভে বিয়ে করে এখন দুঃখের ভাব দেখালে মানব কেন? ইশারা বিস্ময়হত কণ্ঠে বলল, তুমি নিজেও তো শোয়েব ভাইয়ের বেতন আর সম্পদের পরিমাণ জেনে বিয়ে করেছিলে, নইলে নাকি তুমি সিকিউর ফিল করবে না? আমি কি ধরে নেব শোয়েব ভাইয়া মারা গেলে তুমি ওর পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে এই আশায় খুশি? তোমার ছেলে মেয়ে দুটোই এখনো নাবালক, তুমি চাইলে ওদের সম্পত্তি দেখাশোনার ভারও পাবে। তার মানে কি শোয়েব ভাইয়ের মৃত্যু তোমার কাছে কাঙ্ক্ষিত কিছু? ইশারার এই কথায় গধূলির এবার রেগে গেল, তবে রাগ প্রকাশের সুযোগ দিল না ওকে ইশারা। সে হনহনিয়ে ছোট মায়ের রুমের দিকে চলে গেল। তার দরজায় দাঁড়াতেই চোখে পানি চলে এলো ইশারার। বাবার একটা লুঙ্গি আঁকড়ে ধরে আছেন তিনি, দুই চোখ বুঝে রেখেছেন। ইশারার পায়ের শব্দে চোখ মেলে উঠে বসে আস্তে করে লুঙ্গিখানা সরিয়ে রাখলেন তিনি। ইশারাকে দেখে ডুকরে কেঁদে উঠলেন ময়না বিবি। ইশারা নিজেও কান্না পেয়ে যাচ্ছিল, তবে এবার সে নিজেকে সামলে নিতে পারল। মৃদু অনুযোগের সুরে বলল, এবার একটু কিছু খাওয়া আম্মা, দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ময়না বিবি ধীরে ধীরে দুই পাশে মাথা নাড়লেন। খাবেন না? ইশারা কিছুটা তর্পে উঠল। না খেয়ে থাকলে কার উপকার হবে শুনি? বাবার যাবার সময় হয়ে এসেছে, সে চলে গেছে, তোমাকে তো বাঁচতে হবে, না খেয়ে মরবে নাকি? ময়না ছলছল চোখে ইশারার দিকে তাকালেন, চোখের পানিতে অন্যরকম দ্যুতি। হাত বাড়িয়ে ইশারাকে কাছে টেনে ফের হু হু করে কাঁদলেন। ইশারার কেন যেন হঠাৎ বিরক্ত লাগতে শুরু করেছে সবকিছু। উৎসাহ চাপতে না পেরে বলেই ফেলল, তুমি এভাবে কাঁদলে আমি কাল পরশু হোস্টেলে চলে যাব, থাকবো না এখানে। কাঁদো তুমি সারাদিন বসে বসে। রাগটা কাজে দিল। এতক্ষণে কথা বলে উঠলেন ময়না বিবি। দ্রুত বলে উঠলেন, না মা, তুমি যাও না, তুমি গেলে আমি একলা হয়ে যাবো। এই দুনিয়াত আমার অহন তুমি ছাড়া আর কেউ নাই গো মা, আমি যে হন এতিম। বলতে বলতে ময়নার চোখে পানিতে ভরে গেল। ইশারা এবার উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরিয়ে যাবার আগ ঘাড় ফিরিয়ে বলল, স্বামী মরলে মানুষ এতিম হয় না আম্মা, হয় বিধবা। আর আমি যদি সত্যি তোমার মেয়ে হয়ে থাকে তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, অল্প হলেও খেতে হবে। পাশের বাড়ি রহিমা চাচি আমাকে বলেছেন যে তুমি গত রাত থেকে না খেয়ে আছো। এদিকে এখন বাজে বেলা 3টা, ওঠো হাত মুখ ধো, আমি তোমার জন্য অল্প করে বিরিয়ানি নিয়ে আসি। বিরিয়ানি খামো না মা? কয় আহে, আমারে তুমি 2টা বিস্কুট দাও, তাইলেই হইব। অসম্ভব, খালি পেটে বিস্কুট খেতে পারবে না তুমি, পেটে গ্যাস হবে। তার মধ্যে এখানকার বিস্কুটগুলোতে আটা আর ডালটা ছাড়া কিচ্ছু নেই। আমি দেখছি তোমার জন্য অন্য কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এ বাড়িতে তো নাকি চুলা জ্বালানো যাবে না। এই নিয়মটা কেন তুমি জানো আম্মা? ইশারা চাইছে ময়না স্বাভাবিকভাবে কথাবার্তা বলুক। তার আচরণ ইশারার ভালো লাগছে না। বিছানা থেকে উঠে বসতে গিয়েই থরথর করে কাঁপছে, তাকাচ্ছেও কেমন ব্ল্যাঙ্ক চোখে। অনেক সময় বড় ধরনের শখ পেলে মানুষ এমন ভারসাম্যহীন আচরণ করে। ছোট মাকে আসলে ভয়ঙ্কর শখ খেয়েছে, নাকি বাইরে সবাই যা বলছে সেটাই ঠিক? ছোট মাকে আসলে অভিনয় করছেন? ইশারা বেরিয়ে এসে ঘরের পেছনে দিয়ে রহিমা চাচিদের বাড়িতে চলে এলো। চাচির ঘরে ঢোকার মুখেই গতকালের মুস্কো জোয়ান পালোয়ানটাকে দেখে থমকে গেল ইশারা। তবে ওর চেয়ে বেশি থমকালো ওই পালোয়ানটা নিজেই। চাচির সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল সে। কথা অসমাপ্ত রেখে দ্রুত ঘর ছাড়ল সে। ইশারাকে দেখে রহিমা নিজে এগিয়ে এলেন। কিরে মা, কিছু বলবি? চাচি, একটু সাদা ভাতার ডাল হবে, আম্মার জন্য নিতাম। বাড়িতে চুলা জ্বালানো নিষেধ, আগামী 3 দিন চুলা জ্বালানো যাবে না। বুঝতে পারছি না কিভাবে কি করব। আমার তো একটু গার্গেল করা দরকার, গলাটা খুসখুস করছে। রহিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চুলা জ্বালাতে পারবে না কেন মা? এমন তো কোনো নিয়ম নেই, তুমি বাড়ি গিয়ে চুলা জ্বালবে। তাহলে গধূলি যে বলেছিল? রহিমাকে মাথা নেড়ে ফ্রিজের দিকে যেতে দেখে অর্ধেক বলেই থেমে গেল ইশারা। রহিমা ফ্রিজ থেকে খাবারের বাটি বের করতে করতে বললেন, আমাদের দেশের মানুষজন সবকিছু নিয়ে একটা রহস্য খেলতে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের আপনজন মারা গেছে তাদের জন্য দিনটা কষ্টের। রেঁধে খাবার মানসিকতা থাকে না। তোমাদের আত্মীয় স্বজনদের উচিত তাদের খাবার পাঠানো। ব্যাস, সেই উচিত শব্দটাকে এরা এভাবে নিয়েছে, আর চুলা জ্বালানোকে হারাম করে দিয়েছে। কি আর বলবো রে মা। বলতে বলতে ছোট্ট একটা টিফিন ক্যারিয়ারে তিনি সাদা ভাত, লাউয়ের বিচির ভর্তা, করলা ভাজি আর ডিমের দো পেঁয়াজা সাজিয়ে ফেললেন। ইশারার চোখ কপালে তুলে কিছু বলতে যাচ্ছিল। রহিমার মৃদু ধমকে সে থেমে গেল। এটা তুমি আর তোমার ছোট আম্মা দুজনেই খাবে। ভর্তাটা ভালো হয়েছে, খেয়ে দেখো। লায়লার মায়ের ভর্তার হাত অসাধারণ। লায়লাকে? ওই যে তখন যে মেয়েটাকে দেখলাম, সেই মেয়েটা? হ্যাঁ, ওইটাই লায়লা। ও চাচি, আপনি এত খাবার দিয়েছেন, সবটা তো খেতে পারবো না, রয়ে যাবে অনেকটা। সমস্যা নেই, বাকি খাবার ফ্রিজে রেখে দিও, রাতে গরম করে খেয়ে নেবে। আর গধূলি চুলা জ্বালাতে মানা করলে ওকে জিজ্ঞেস করবে চুলার পরিবর্তে ওভেন বা হিটার জ্বালানো যাবে কিনা, এটার হুকুম কি? বলেই চাচি মুচকি হাসলেন, আর তা সংক্রমিত হলো ইশারার মাঝেও। সারাদিনে এই প্রথম ইশারা হাসলো, বলল, আমি তাহলে যাই চাচি। আচ্ছা এসো। ও চাচি, আরেকটা কথা জানতে চাচ্ছিলাম। বলতে বলতে গেট থেকে ফিরে এলো ইশারা।
দুপুরে দেখলাম একজন চাচাজানকে গোসল করিয়ে দিচ্ছেন। ওনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল। আপনাকে জিজ্ঞেস করব কিন্তু কথার তোড়ে একদম ভুলে গেছি তখন। কে উনি? ওমা, উনি মানে কি? ও তো আমাদের ইঞ্জি। রহিমার কোচকানো মুখ উজ্জ্বল হাসিতে ভরে গেল। ইশারার অবস্থা আরো শোচনীয়। অস্ফুটে উচ্চারণ করল সে, ইঞ্জি মানে? আপনি কি আমাদের ইঞ্জি মামের কথা বলছেন? মানে ওই যে চশমা পরতো শুকনোর মতো? সুহাসিনী রহিমাকে এবার দেখা গেল আসল রূপে। তিনি হেসে গড়িয়ে পড়তে যাচ্ছিলেন ইশারার বলার ভঙ্গি দেখে। কি ভেবে নিজেকে সংযত করে নিলেন। ইশারার কাঁধ ছুঁয়ে বললেন, ওর গল্প পরে অন্য সময় করা যাবে, এখন তোমার মায়ের কাছে যাও মা, তাকে একটু কিছু খাওয়াও। ও হ্যাঁ, আচ্ছা চাচি, আমি যাই। বিস্ময়ের প্রবল রেশটুকু নিয়েই বাড়ি ফিরল ইশারা। ওর মাথায় কোনোভাবে আসছে না একজন মানুষ এমন আমূল বদলে যেতে পারে কিভাবে। কোথায় 5 বছর আগের সেই তালপাতার সেপাই, আর কোথায় এ তো দেখা যায় রীতিমতো তাগড়া যুবক। ঘরে ঢোকার মুখেই রুমানার মুখোমুখি পড়ে গেল ইশারা। যদিও সে পেছনের পথ দিয়ে বাড়িতে ঢুকেছে, সে কারণে হয়তো রুমানা টের পায়নি। ইশারাকে দেখে খানিক চমকে গেলেও দৃশ্যত নির্লিপ্ত রইল। ইশারা ঘরে ঢুকে রুমানাকে মায়ের সামনে বসে থাকতে দেখে কিছুটা অবাকই হলো। মাকে সান্ত্বনা দেবার জন্য সে যে আসেনি তা তো নিশ্চিত। তাহলে ঘটনা কি? কৌতূহল চেপে মুখভাব স্বাভাবিক রেখেই হাতের টিফিন ক্যারিয়ারটা টেবিলের উপর রাখলো ইশারা। ঘাড় ফেরাতে দেখলো ছোট মা একটা হলদে কাগজে টিপসই দিচ্ছেন। ইশারাকে তাকাতে দেখে ওকে দুই চোখের ঝাপসা কিছু বোঝাবার চেষ্টা করলো রুমানা। ইশারা সেটাকে বিশেষ গুরুত্ব দিল না। কাছে গিয়ে বলল, এটা কি রুমানা আপা? এতক্ষণে টিপসই দেবার কাজ শেষ। ইশারা কাগজটা হাতে নিতে দেখল সেটি একটি নাদাবিনামা। তাতে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের দুটো কলাম রয়েছে। ছোট মায়ের টিপসইটা প্রথম পক্ষের কলামে, নিচে ব্র্যাকেটে শনাক্তকারী স্বাক্ষর রয়েছে। ইশারার বিস্ময় খানিক আগের বিষয়কে ছাড়িয়ে গেল, যা ইনজিমামের কথা জানার পর হয়েছিল। দাঁতে দাঁত চেপে বলল, বাহ, টিপসই দেবার আগেই শনাক্তকারী সই করে ফেলেছে। সে জানলো কিভাবে এখানে কার সই হবে? ইশারা হাতের কাগজটা মেলে ধরল রুমানার দিকে। সে ওটাকে ছো মেরে নিজের আয়ত্তে নিয়ে বলল, সেটা তোর না বুঝলেও চলবে ইশারা। হ্যাঁ, তা তো চলবে। বাবা মারা যাবার পর তোমরা সবাই মিলে যা শুরু করেছ তা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। দুটো দিনও যেতে দিলে না। আজই তোমাদের সব ফয়সালা হওয়া চাই। তোমরা এমন কেন করছো আপা? সম্পত্তি কি পালিয়ে যাচ্ছে? আর তোমরা কেন ছোট মাকে সবকিছু থেকে বঞ্চিত করতে চাইছো? তিনি কি বাবার কেউ নন? চুপ কর, চেঁচাবি না। সে উড়ে এসে জুড়ে বসেছে আমার বাপের ভিটিতে। বিয়ে করে এখন ওয়ারিশ বনে গেছে। আমরা লাল মিয়ার রক্ত, আমরা তার ওয়ারিশ, আর কেউ না। তাছাড়া তোকে তো আমরা ঠকাচ্ছি না। একটা ভালো অ্যামাউন্ট তাকে দিয়ে দেওয়া হবে। আর কি চাই? এটা কত বড় অন্যায় ভাবতেও পারছো না। এত তাড়াতাড়ি তোমরা এইভাবে সবকিছু করতে পারছো কি করে রুমানা আপু? কান্না এসে কণ্ঠরোধ করলো ইশারার। ছোট মায়ের দিকে তাকালো। পাথরের মূর্তির মতো বসে আছেন ময়না বিবি। রুমানা ততক্ষণে চলে গিয়েছে। ইশারা ময়নার সামনে বসলো। তুমি টিপসই দিলে কেন মা? ওরা চাইলো। অথর্বের ভঙ্গিতে কথাটা বললেন ময়না। শেষ করলেন, তাই দিলাম শব্দ দিয়ে। চাইলেই দিয়ে দেবে? জানতে চাইবে না কিসের সই দিচ্ছ? ময়না তাকালেন। কিছু বলতে গিয়েও মুখ নামিয়ে নিলেন। ইশারা বিরক্তি চেপে উঠে গেল। একটা প্লেট ধুয়ে তাতে সামান্য ভাত আর ভাজি ভর্তা সাজিয়ে ছোট মায়ের সামনে ধরল। তিনি মন্ত্রমুগ্ধের মতো সেটা হাতে নিলেন। ইশারা পানি ঢালতে ঢালতে তার নির্লিপ্ত আচরণ লক্ষ্য করছিল। এক পর্যায়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, খাচ্ছ না কেন মা? খাও। ময়না ভাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, লোকটা না খাইয়া আছে। ইশারা প্রথমে কথাটা ধরতে না পারলেও পরক্ষণে বুঝতে পেরে বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, খাও তো আম্মা, বাবা এখন খাদ্য গ্রহণ করার অবস্থাতে নেই। এ সময় কি হয় তা আমরা পুরোপুরি জানি না, তবে যতটুকু বুঝি মৃতদের খাবারের দরকার হয় না। কাজে এসব চিন্তা বাদ দাও, আর ভাতটুকু খাও। অল্প করে দিয়েছে, সবটুকু খাবে। ময়না ইশারার দিকে তাকালেন। ইশারার মনে হলো ছোট মা তাকিয়েও ওকে দেখছেন না, দৃষ্টিটা ফাঁকা। বিড়বিড় করে বললেন, জানো মা, আমার প্রথম স্বামী আমারে অনেক মারত, রোজ মারত, খারাপ ভাবে মারত। আমি বান জানা মা, আমার পয়লা বাচ্চা হের ঘুষিতে পেটেই মরছে। আমি কোনো দোষ খাট করলে আমার সারা রাত খাটের কিনারে খাড়া করাইয়া থুইত। মায়ের খাইতে খাইতে আমার ততটা খারাপ লাগতো না। কেন, সৎ মায়ের ঘরে বহুত মায়ের খাইছি তো সইয়া গেছে, কিন্তু সারা রাত খাড়াইয়া থাকতে বড় কষ্ট হইতো। ঘুমে চোখ ভাঙ্গে আইতো। একদিন মাটিতে বসা দেওয়ালে ঠেস দিয়া ঘুমাইয়া পড়ছিলাম। তানি উইঠা আমার দেখা চেত্তা গেলেন। আমারে না ডেক্কা আসুক্কা আইসা সিনার মধ্যে এমন লাথি দিলেন যে আমার বাম দিকের বুকে জখম হইয়া গেল। আমি ওয়াশ লইতে পারতাছিলাম না। এই ব্যথা আমার জখমে চাক্কা বাঁধল। ইমুন বিষ। আম্মা প্লিজ থামো, এসব শুনতে চাচ্ছি না। তোমার বাবার লগে বিয়ার পর তানি আমার চিকিৎসা করাইলেন। ঢাকায় হইল না বইলা ইন্ডিয়াত নিলেন। আমার বেদনা করল। আমার তানি অবসর পাইলেই তোমার মায়ের গল্প শুনাইতেন। ইশারা দেখলো বাবার কথা বলতে গিয়ে মুখটা কেমন আদুরু হয়ে গেছে ছোট মায়ের। ষাটোর্ধ্ব এক বৃদ্ধার চোখে কিশোরীর হাসি। ইশারা বিস্ময় নিয়ে ছোট মায়ের চেহারা আর চোখগুলো দেখতে লাগলো। কেমন চকচক করছে ওগুলো। তানি বলতো, কেমনে করে তোমার মায় আর তানি ভাব ভালোবাসা করছে।
শূন্য আমিও তোমার মায়ের মতন করে তারে খেদমত করানোর চেষ্টা করতাম। তানি একদিন হাইসা কইলেন, এইসব বাদ দাও, তুমি আয়নার মতো পারবা না, ডাইন হাতের কাম বাঁ হাতে হয় না। শূন্য আমি মুখ কালা করলে তানি বলতো, তয় বাঁ হাতের কামও ডাইন হাতে হয় না, তুমি তোমার মতন থাকো, আয়নারে তার জায়গায় থাকতে দাও। আল্লাহ সাক্ষী, আমি প্রত্যেক দিন নিজেরে আয়না বিবি বানাইয়া তানির খেদমত করানোর চেষ্টা করছি। তানি হাসতেন, তবু আমার কিচ্ছু কইতেন না, কোনোদিন বকাবাজি করতেন না, তুই মুই করতেন না। আমি আমার জীবনে এত সম্মান পাই নাই যা তোমার বাপে আমারে দিছিল। ফকিন্নি থেকে রাজরানী হয়েছিলাম, তয় আমি আয়না হইতে পারি নাই। গতকালের রাইতে কি হয়েছে জানো? তোমার বাজান আমার ডেকে কয়, তোমার ছাইরে যেতে কষ্ট লাগতেছে ময়না পাখি, তুমি তো পুলাহান মানুষ, কেমনে সব সামলাইবা? শূন্য আমি তো বুবা হয়ে গেছি, 60 বছরের বুড়ি আমি পুলাহান কেমনে হইলাম? তানি কইলেন, মনে হয় বাসুম না। তোমার কাছে সত্য কই, তোমার আমি অনেক ভালো পাইছি ময়না পাখি, তুমি অনেক ভালো মাইয়া, আল্লাহ যেমন তোমারে বেহেস্তে পাঠায়। আমি কইছি আপনার লগে থাকেন তাইলে হইব। সে কি জানি কইতে চাইলো, তারপর চুপ মেরা গেল। এমন চুপ মারলো আর কথা কইল না। বলেই হাতের প্লেটটা সরিয়ে রাখলেন ময়না বিবি। বললেন, আমি ভাত খামো না মা, আমার গলা দিয়া ভাত নামবো না। ইশারার চোখ ভিজে এসেছিল, বার কয়েক ঢোক গিলে খুব হালকা গলায় বলল, বাবার এখন তার প্রথম স্ত্রী আয়না বিবির সাথে দেখা হবে, দুজনে কথা হবে, তোমার কথা এখন তার মনে থাকবে না। কাজে না খেয়ে থাকাটা একদম অনর্থক, তার চেয়ে ঠিকমতো খেয়ে নাও আর বাবার জন্য দোয়া করো। তুমি না খেলে আমিও খাবো না বলে দিচ্ছি। কথাগুলো বলে ইশারা ময়না বিবির পাশে এসে বসলো, মৃদুস্বরে বলল, আচ্ছা আমি কি তোমার কেউ না? ময়না বিবির চোখ এখন ভরা বর্ষার পশ্চিম আকাশ। কিছু বলতে যাবেন তার আগে ইশারা তাড়া দিল, আর কোনো কথা না, আগে চুপচাপ খেয়ে নাও, এত বারবার আর সারতে পারবো না বলে দিলাম। জমাট কান্নাগুলোকে কলজে নিংড়ানো দীর্ঘশ্বাসের সাথে বাষ্পাকারে বাইরে বের করে দিলেন ময়না। নিতান্ত অনীহা ভরে ভাতের দানাগুলো নাড়াচাড়া শুরু করলেন। নিকট অতীতের সোনালী স্মৃতিগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। দিনগুলোর আকর্ষণ কাটিয়ে ওঠা কঠিন হয়ে যাচ্ছে কপাল পোড়া ময়না বিবির জন্য। পরদিন রহিমা চাচি নিজেই এলেন ইশারাদের বাসায় ময়না বিবির সাথে দেখা করতে। তাকে দেখে 2 গ্লাস শরবত বানালো ইশারা। ইশারার ইচ্ছে চাচির সুবাদে ছোট মাও 1 গ্লাস শরবত খেয়ে নিন। ইশারার চালাকিটা ময়না বুঝতে পারলেও কিছুই বললেন না, নির্বিবাদে খেয়ে নিলেন শরবতটা। রহিমা ইশারার দিকে তাকিয়ে বললেন, আজ সকালে আক্তার গিয়েছিল আমার বাসায়, আজ রাতে নাকি সালিশ বসাবে। ইশারা বিস্মিত হলো, কিসের সালিশ? ভাইয়া তোমাকে কিছুই বলেনি? সে কি, তুমি তাহলে কিছু জানো না? না তো, কি বলেছে ভাইয়া? না তেমন কিছু না, সালিশে যেন তোমার চাচাজান উপস্থিত থাকে সেটাই অনুরোধ করলো। এদিকে আরেকটা ঝামেলা বেঁধেছে, তোমার চাচাজান আজ তোমাদের বিচারে থাকতে পারবে না। আমাদের বাড়িতে আজ এক মস্ত বিচার বসবে, তাকে ওই বিচারে থাকতে হবে। তোমাদের বাড়ির সালিশটা কাল রাখলে ভালো হতো, আজ রাতের বিচারটা বেশি জরুরি। আমি তো কিছুই জানি না চাচি, আমাকে কেউ কিছু জানায়ও নাই। আপনি একটু কষ্ট করে যাবার আগে ভাইজানকে বলে যাবেন চাচি। হ্যাঁ তা তো বলতেই হবে, ওই বিচারটা খুব জরুরি। ওহ, কি নিয়ে ওই বিচার চাচি? জায়গা জমি? না রে মা, বিচারটা বড় জটিল। এক ছেলে তার নিজের মায়ের নামে বিচার চেয়েছে। মায়ের বিচার? ঠিক বুঝলাম না চাচি। ইশারা আগ্রহী হলো। আমাদের কিতাবখানারই একটা ছেলে, সে তার মায়ের নামে বিচার চেয়েছে বলে সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন রহিমা। ইশারার কৌতূহল বাড়ল, মায়ের বিচার কিসের? রহিমা কিছুক্ষণ ইতস্তত করলেন, তারপর বললেন, ছেলেটার বাবা আমাদের এই গ্রামেরই একটা ছোটখাটো মসজিদের ইমাম, বয়স কম, স্ত্রীও অল্প বয়সী। তাদের 2 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটাই বড়, মেয়ে অনেক ছোট, 2 ভাই বোন। মাত্র 2 মাস আগে ইমাম সাহেব মারা গেছেন। ছেলেটা হঠাৎ তার মায়ের চারিত্রিক সমস্যা নিয়ে বিচার চাইতে এসেছে তোমার চাচাজানের কাছে। সবাই বলেছে ইমামের বউকে দৌড়া মারা উচিত, সে নিয়ে সালিশ, আমাদের বাড়িতে বসবে এই সালিশটা। ইশারার কষ্ট বাড়ল, চারদিকে সব কি হচ্ছে? একজন ইমামের স্ত্রী হয়ে পদস্থলন ঘটবে, এটা কেমন ধরনের কথা? ইশারা ছটফটিয়ে উঠে বলল, চাচি আমি কি এই বিচারের সময় উপস্থিত থাকতে পারি? না মা, মহিলাদের তো বিচারে থাকার অনুমতি নেই। তাহলে ইমাম পত্নী নিজের পক্ষের সাফাই দিবেন কিভাবে? ছেলে যদি তার নামে মিথ্যাপবাদ দেয়? নিজের ছেলে মিথ্যাপবাদ দিবে? রহিমা প্রশ্ন করলেন। তারপরই বললেন, ইমামের স্ত্রীকে আসতে বলেছে তোমার চাচা, সে আমার ঘরে বসে থাকবে, তার যা বক্তব্য সে আমাকে বলবে, আমার কাছ থেকে শুনে ইঞ্জি ওর বাবাকে জানাবে, এভাবেই হবে সালিশটা। চাচি প্লিজ, আমি থাকতে চাই আজকে সালিশটাতে, আমাকে থাকার অনুমতি দিন। রহিমা খানিক ইতস্তত করলেন, ক্ষীণকণ্ঠে বললেন, ইঞ্জিটা বড় রাগ করে এসব বিচারে বাইরের কাউকে ডাকলে। আশ্চর্য, ইঞ্জির এত বড় সাহস, সে আমাকে বাইরের মানুষ মনে করে। ওকে বলবেন তোর ইশারা বুবু থাকতে চাইছে বিচারে, তুই ঝামেলা করলে তোর কান মুলে দেবে সে। সময়টা মাগরিবের নামাজের পরপর, যখন কিছুটা ছায়া ঘনাতে থাকে, গাছের ছায়ায় আর ঝোপের নিচে থোকা থোকা অন্ধকার জমতে শুরু করেছে। এরকম একটা সময় রহিমা চাচির সাথে তার পুরো বাড়িটা একবার ঘুরে এলো ইশারা। চাচির সাথে হাঁটতেও ভালো লাগছিল ওর। চাচি মানুষটা বয়সে বৃদ্ধ হলেও মনের দিক থেকে বেশ তরুণী। হাঁটতে হাঁটতে অনেক ধরনের গল্প করলেন তিনি, জীবনের উদ্দেশ্য বোঝালেন। ইশারা চাচিকে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে।
দিনের আলোয় ঘরের আড়ালে ঘোমটা দেয়া চাচিকে দেখে বোঝাই যায় না আসলে তিনি কতটা প্রাণোচ্ছল। সন্ধে মেলাবার পর তিনি নিজেই প্রস্তাব করেছেন ইশারাকে। বলেছেন, চলো মা, একটু হাইটে আসি। এই সময়টা ব্যাটা ছেলেরা কেউ বাড়ায় না। তোমার চাচা আর ইনজাম এই সময় ঘরে ঢুকে কেতাব খুলে বসে, আর আমি পুরো বাড়ি 3 চক্কর মারি। হাঁটাও হয়, আবার গাছগুলোর যত্ন নেওয়া হয়। সেটা শুনেই বেরোনো। আবছা আলোয় হাঁটতে গিয়ে নিজেকে বেশ রহস্যময় মনে হচ্ছিল ইশারার। এর আগে গ্রামে এলে 2-3 দিনের বেশি থাকেনি ইশারা। সেই 3 দিনও ঘরে বসে গল্পের বই পড়েই কেটে যেত। সারাদিনে হয়তো একবার চাচির বাড়ি উঁকি দিত, আর নয়তো চলে আসার দিন দায়সারা গোছের একটা সাক্ষাৎ। কিন্তু এবারের ভ্রমণ সম্পূর্ণ আলাদা। আজ নিজের বাড়ি পর হয়ে যাওয়ায় মাত্র একদিনে চাচি ওর কাছের মানুষ হয়ে উঠেছেন। তার কাছে আসতে ভালো লাগছে ইশারার। কথা বলে সময় কাটাতে ভালো লাগছে। বাড়িতে সবাই থাকলেও মনের কাছাকাছি আজ কেউ নেই। সবারই চেহারায় যেন একটা আলগা মুখোশ ঝুলছে, যে কোনো মুহূর্তে খসে পড়বে ওটা। আজ সকালে চাচির কথায় বড় ভাইয়া আর মাসুমা আপা বিচার পেছানোর কথায় রাজি হলেও সন্ধ্যাটা নষ্ট করতে রাজি হয়নি। সবাই দল বেঁধে বেরিয়েছে বাবার পরিত্যক্ত সাম্রাজ্য দেখতে। যদিও মুখে বলেছে গ্রাম ঘুরে দেখবে, কিন্তু ওদের গা টিপাটিপি আর কুটকুট হাসি দেখে অনুমান করেছে ইশারা এক রাতে ধনী হয়ে যাবার আনন্দে বিভোর সবাই। ইশারা ইচ্ছে করে ওদের সাথে যায়নি। গেলে ভালো লাগবে না জানে বলেই যায়নি। পুরোটা বিকেল আজ ছোট মামার সাথেই ছিল। সন্ধ্যার খানিক আগে ছোট মামাকে দেখতে তার আত্মীয় স্বজন এলে মাকে বলে চাচিদের বাড়ি চলে এসেছে ইশারা। চাচির এখানে মাগরিব পড়েছে। অবশ্য সে একা নয়, নামাজ গত 2 দিন ধরে ওর বাকি ভাই বোনেরাও পড়ছে। হয়তো বাবার চলে যাওয়া উপলক্ষে চলছে এটা। কতদিন এমন চলবে ইশারা নিজেও জানে না। তবে সে নিজের মনে মনে ঠিক করেছে এবার থেকে আর নামাজ ছাড়বে না। এই যে এটা হলো আমাদের শাহেদের চেম্বার। চাচির ডাকে সম্বিত ফিরল ইশারার। ভালো করে তাকাতেই দেখল একটা দোচালা ঘর। ঘরটায় তালা দেয়া। ইশারা অবাক হলো, বলল, শাহেদ ভাই এখানে বসেন নাকি? আরে না, সব দিন তো বসে না, প্রতি শনিবার বসে। শুক্রবার রাতে বাড়ি চলে আসে। রাতটা থেকে পরদিন শনিবার সকাল থেকেই এখানে বসে। দুপুরে খানিক জিরিয়ে যাবার আগে বিকেলে আরো 1 ঘন্টা। এটা তোমার চাচারই ইচ্ছা এবং আদেশও। বাপের আদেশ মেনেই গত 1 বছর ধরে প্রতি সপ্তাহে এটা করার চেষ্টা করে শাহিদ। গ্রামের দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করে। আজকাল ওর ব্যস্ততা বেড়ে যাওয়ায় নিয়ম মেনে প্রতি শুক্রবার আসতে পারে না, মাসে 2 বার আসে। না এলে তোমার চাচা অনেক রাগ করে। ইশারার ভালো লাগলো উদ্যোগটা। মুচকি এসে বলল, বাহ, ভালো তো। আমি ডাক্তার হয়ে গেলে আমিও গ্রামে এসে রোগী দেখব। ওর কথা শুনে রহিমা উজ্জ্বল চোখে তাকালেন। হেসে বললেন, তুমি চাইলেই সে ব্যবস্থাও হতে পারে। মানে কিভাবে? রহিমা এবার এগিয়ে এসে ইশারার হাত ধরলেন। আজ সকালে এই কথাটা বলার জন্য আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ইচ্ছে ছিল তোমার ছোট মার সামনেই বলি, কিন্তু অন্যান্য প্রসঙ্গ এসে যাওয়ায় আর বলা হয়নি। রহিমাকে ইতস্তত করতে দেখে ইশারা অভয় দানের হাসি হাসল। এত হেজিটেট করার কি আছে চাচি, বলুন না। আমি তো আপনার মেয়ের মতোই। তা তো অবশ্যই। আমি নিজেও তোমাকে ওই চোখেই দেখি। দেখো মা, তুমি এখন সাবালিকা। নিজের ব্যাপারে ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার আছে। এদিকে তোমার ভাই বোনেরা সবাই এখন গ্রামে। পরে চাইলেও ওদেরকে গ্রামে একসাথে জোটানো সম্ভব হবে না। নইলে আমি আরো অপেক্ষা করতাম। কি জানি আবার কবে সবাই এক হয়, হবে কিনা তাই বা কে জানে। রহিমা থামলেন। ইশারার কৌতূহল বাড়ল। রহিমা দ্বিধা কাটিয়ে উঠলেন। আস্থার সাথে বলতে লাগলেন, শোনো মা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। ইনিয়ে বিনিয়ে কথা আমার স্বভাব বিরুদ্ধ। তুমি লালমিয়া ভাইয়ের মেয়ে। আয়না ভাবিও আমার অনেক শ্রদ্ধার একজন মানুষ। তার উপর তোমার বাবা মা দুজনেই চলে গেছেন। তুমি নিজেও হয়তো আর 1 সপ্তাহ এই গ্রামে আছো। সব মিলিয়ে কথাটা এখনই বলতে হচ্ছে। তুমি কিছু মনে করো না যেন, বলে রহিমা কিছুক্ষণ থামলেন। তারপর ইশারার দিকে তাকিয়ে বললেন, আমার শাহেদকে তো তুমি মোটামুটি ভালো করেই জানো। ও তোমার চাচাজান বা ইনজামের মতো ধার্মিক হয়নি, তবে বাপের স্বভাব ওদের সব ভাই বোনের রক্তে। ছেলে আমার অসৎ পথে পা বাড়ায়নি। বিয়ের কথা অনেকদিন ধরে বলছিলাম। ও বলে তোমার পছন্দে বিয়ে করব। গতকাল তোমাকে দেখার পর থেকে শাহেদের এই কথাটা মাথায় ঘুরছে আমার। আমি বলি কি মা, বিয়ে তো একদিন করবে, তাহলে আর দেরি কেন? আজ বুধবার, কাল বাদে পরশু শাহেদ গ্রামে আসবে। তুমি চাইলে শাহেদের সাথে কথা বলে দেখতে পারো। তারপর না হয় তোমার মতামতটা জানাও। আক্তার, মাসুমা, রুমানা সহ তোমার সব ভাই বোনও তো আছে এখানে। আমার তো মনে হয় ওরাও খুশি হবে। আমি বলি কি, শাহেদকে তুমি আগে দেখো, কারণ ওকে তুমি অনেক আগে দেখেছ। ইদানিং তো আর দেখোনি, তাই ওকে দেখো, কথা বলো, তারপর সিদ্ধান্ত নাও। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো মা? ইশারার চেহারা এবার আপেলের রং ধরল। যত বিদেশিনী হোক না কেন, বিয়ের কথা লজ্জা পায় না এমন নারী বোধহয় জগতে নেই। সে মুখ নামিয়ে বলল, এখনই বিয়ে? আমার পড়াশোনা তো শেষ হয়নি চাচি। জানি আমাদের দেশে পড়াশোনা শেষ না হলে বিয়ে করা যায় না, বাকি সব করা যায়। ওতে কেউ বাধা দেয় না।
নিরুৎসাহিত করে বলে না, পড়াশোনা শেষ হয়নি, এখনই প্রেম কিসের? ক্লাস ফাঁকি দিয়ে কিংবা ক্লাস শেষ করে প্রেমিকাকে নিয়ে আড্ডা দিলে কারো পড়াশোনা নষ্ট হবার ভয় জাগে না, কিন্তু যেই না বিয়ের কথা উঠবে তখনই রব উঠবে। আগেকার দিনে যেসব মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে খোঁজ নিয়ে দেখো, তারা সবাই বিয়ে করে বাচ্চা কোলে নিয়ে এসব করেছে। বরং বিবাহ বহির্ভূত অস্থিরতা মানুষকে পড়াশোনাতে বিচলিত করে। বিয়ে করে ঠান্ডা মাথায় পড়তে বসলে তা আর হয় না। বাকি রইল পরিবারের সমর্থন, এটা তুমি পুরোপুরি পাবে। কাজেই ও নিয়ে একদম ভেবো না। শাহেদকে তোমার পছন্দ হয়ে গেলে বিয়ের পরের সময় নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না, ওই চিন্তা ইনশাআল্লাহ আমার। ইশারাকে নীরব দেখে আর কথা বাড়ালেন না রহিমা। তার মনে হলো তার যা যা বলার তা তিনি বলে ফেলেছেন। এরপরেও আর এটা নিয়ে কথা বলা, ওকে চাপ দেওয়া, সেটা তিনি করবেন না। এরপরের ভূমিকা ইশারাকে নিতে হবে। আর আগ্রহ না দেখলে তিনি আর এ নিয়ে কথা তোলার পক্ষপাতী নন। ওরা দুজনে হাঁটতে হাঁটতে ঘরে চলে এলো। শোনা গেল ইশারার নামাজের পরই বিচার কার্য শুরু হবে। রহিমা অজু করতে ঢুকলে ইশারা পাশের ঘরে চলে এলো। চাচির কাছে শুনেছে এই ঘরটাতে নাকি বিচার হবে। ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো ইশারা। ঘরটা আয়তনে বিশাল। গ্রামাঞ্চলের ঘরগুলো যেমন হয়, এটা তার চেয়েও কিছু বড়। দুদিকে বড় বড় ঝরকা, সেগুলো দিয়ে এলোপাতারি বাতাস আসছে। ওগুলিকে জানালা বলতে ইচ্ছে করল না ইশারার। ছোট ছোট 4টা করে কপাট, শহরের স্লাইড করা থাই গ্লাসের জানালার মতো নয়। রহিমা চাচিদের বাড়িটা এমনিতেই পুরনো ধাঁচের। শহরে অনেক সুবিধা থাকলেও ডিজাইনটা সেই পুরনো ধাঁচেরই, প্রাচীন জমিদার বাড়ির মতো। একটু আগে চাচির কাছে শুনেছে এই রুমটা ইঞ্জি মামের। সে নাকি আজকাল গ্রামে থিত হয়েছে। চাচার মাদ্রাসা বড় করবে বলে গো ধরেছে, অথচ ওর পড়াশোনা বেশ ভালো। ইশারার ধারণাকে টপকে গেছে ইঞ্জির প্রাতিষ্ঠানিক যোগ্যতা। সে চাইলেই রাজধানীর যে কোনো নামকরা প্রতিষ্ঠানে যোগ দেবার যোগ্যতা রাখে। কিন্তু এই বেকুবটা নাকি ইচ্ছা করেছে সে গ্রামেই থাকবে, এখানকার মাদ্রাসা দেখাশোনা করবে। ওর মতে সবাই যদি উচ্চ শিক্ষা নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তাহলে অঞ্চপাড়ার গায়ের রত্নগুলোকে শানিত করবে কে? এদেরকেও তো বড় হবার সুযোগ দিতে হবে, এমনটাই নাকি ইনজামের বক্তব্য। ওর এসব কথার কাছে হার মেনে রহিমা চাচি এখন কিছু বলা ছেড়ে দিয়েছেন। সেই থেকে ছেড়ে এখানেই পড়ে আছে। সব শুনে ইশারাও মন্তব্য না করে পারেনি। সে বলেছে, ইঞ্জি গায়ে গতরে বাড়লে কি হবে চাচি, বুদ্ধিতে গবেটি রয়ে গেল। এই গ্রামে কি কোনো ফিউচার আছে নাকি, আপনি বলুন? রহিমা শুনে হেসেছেন, কিছু বলেননি। টুকটাক শব্দ হচ্ছে। দুজন কিশোর একটা বড় চাদর ধরে আছে, আর ইনজাম চেয়ারের ওপর দাঁড়িয়ে দেওয়ালে পেরেক ঠুকছে। সম্ভবত ঘরের মাঝখানে চাদর ঝুলিয়ে ঘরটাকে 2 ভাগ করার ব্যবস্থা করা হচ্ছে। ইশারা আস্তে করে বাচ্চা ছেলে দুটোর হাত থেকে চাদরটা নিয়ে নিল। ইনজাম তখনও বিশেষ মনোযোগে পেরেক ঠোকার কাজ করছে। পেছনের ঘটনা সম্পর্কে সে অবহিত নয়। ঠোকার কাজ শেষে চাদর নেবার জন্য ঘুরে তাকাতেই ইলেকট্রিক শক খেল ইনজাম। চাদর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইশারা। ওকে তাকাতে দেখেই হাসল সে। ভ্রু নাচিয়ে বলল, কিরে চার চোখ, তোর চশমা কই? চাচি না বললে তো তোকে চিন্তামি না। ইশারার মুখে সেই পুরনো দুষ্ট হাসি। ইনজাম ওর কথার জবাব দিল না। ইশারা কিছুটা বিস্মিত হলো এবার। কিরে, তুই আমাকে চিনতে পারিসনি? দেখলে অমন পালাস? বড়দের দেখলে যে সালাম দিতে হয় তাও জানিস না নাকি? এই বুঝি তো ধর্মীয় শিক্ষা? বলে কপট রাগে মুচকি হাসল ইশারা, যেন ইনজামের চালাকি ধরে ফেলেছে। ইনজাম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কথাগুলো শুনল। তারপর কিশোর দুজনের দিকে তাকিয়ে বলল, এই তোমাদেরকে বলেছিলাম যে কেউ এসে চাইলেই চাদর দিয়ে দেবে? হ্যাঁ, শেষের শব্দটা ধমকের সুরে বলল ইনজাম। তাতে বিস্মিত হলো ইশারা। সে একবার ইনজামকে, আরেকবার কিশোরকে দেখল। অবাক বিস্ময় বলল, তুই ওদের বকছিস কেন? চাদরটা তো আমিই নিলাম। কেমন কাঠখোট্টা হয়ে গেছিস তুই? ইশারা এটা বলার সাথে সাথে চিকন কণ্ঠে বলল কিশোরদের একজন, আমরা দেইনি ওস্তাদ, উনি টান দিলেন, আমরা ছেড়ে দিয়েছি। হাপ, চাদর ছেড়েছ কেন? আবার বলো টান দিয়েছে। টান দিলে দিয়ে দেবে নাকি? বোকার দল। ধমক মেরে কথাগুলো বলে ইশারার দিকে হাত বাড়ালো ইঞ্জি, তবে নজর ফেরালো না। ভারী স্বরে বলল, চাদরটা দিন। ইশারার বিস্ময়ে উপচে পড়ল এবার, তবে চাদরটা এগিয়ে দিল না। ইনজাম বাচ্চা দুটোকে হাত তুলে ইঙ্গিত করলে তারাই ইশারার হাত থেকে চাদর নিয়ে নিল। ইশারা আর কোনো কথা না বলে চুপচাপ ওদের কাজ দেখতে লাগলো দাঁড়িয়ে। হঠাৎ ওর মনে হলো ইনজাম বেশ অস্বস্তি বোধ করছে ওর তীক্ষ্ণ দৃষ্টির সামনে। অথচ একটা সময় কত চমৎকার ঠাট্টার সম্পর্ক ছিল ওদের। দুজনে কত গল্প ঠাট্টার সময় পার করেছে। আর আজ চাদর বেলা হয়ে যাবার পর ইনজাম চেয়ার থেকে নামলে ওর মুখোমুখি দাঁড়ালো ইশারা, অনেকটা পথ আটকে দাঁড়ানোর মতো করে। বলল, তুই বোধহয় আমাকে চিনিসনি। আমি ইশারা। চিনব না কেন, ভালো করে চিনি, বলে নিজের হাতুড়ির দিকে তাকিয়ে রইল সে। তাতেই রেগে গেল ইশারা। তুই আমার দিকে তাকালে কি তোর চোখ খসে পড়বে? এই কাঠমোল্লা বান্দর, তাকা, নয়তো আগের মতো ধাক্কা খাবি। ইশারা, ঝামেলা করিস না, সর এখান থেকে। শেষ পর্যন্ত পুরনো মেজাজে তেতে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল ইনজাম। ইশারার রাগ এবার অভিমানে রূপ নিল।
ও, তার মানে আমাকে চিনতে পেরেছেন। এতক্ষণ তাহলে বড় বড় ভাব নিচ্ছিলেন কেন? একটু আগে তো আপনি বলেও ডাকা হচ্ছিল। হাতে পায়ে বড় হয়ে নিজেকে বিরাট হুজুর ভাবা শুরু করেছিস, তাই না? বড়দের সম্মানটা করতে জানিস না? আমি তোকে সম্মান করি বলেই ওভাবে বলেছি। তুই তোকারি এই বয়সে মানায় না। আমরা এখন আর ছোট নেই যে সব কথায় তামাশা করবি। তাই নাকি? তা এই বয়সে কি মানায় বলতো শুনি? ইনজাম জবাব দিল না। ইশারা অভিমান আহত স্বরে বলল, আব্বা মারা গেল। একটা সান্ত্বনা বাক্য বলেছিস তুই আমাকে? এটা কেমন তোর দিনদারি যে আপনজনের বিপদে পাশে এসে দাঁড়াস না, চোরের মতো পালিয়ে বেড়াস। ইনজাম চাপা দীর্ঘশ্বাস ফেলল এবার। ইতোমধ্যে কিশোর দুটো চলে যেতেই ধরলে ইনজাম ওদের আটকালো। তাতে ইশারার বিস্ময় বাড়ল। কি অদ্ভুত, তোর চোখে আমি তবে খারাপ মেয়ে? আমি কি তাই বলেছি? বলিসনি, তবে প্রথম দিন থেকে নাচনার ভান করছিস। এখন ছেলেগুলোকে আটকালি কেন? তোর কি ধারণা ওরা না থাকলে আমি তোর উপর ঝাঁপিয়ে পড়বো, তোর রক্ত চষে খাবো? রাগে গলা আটকে গেল ইশারার। ইনজাম এবার সরাসরি ইশারার দিকে তাকালো। পরনারী ইশারার দিকে তাকানো প্রথম এবং শেষ চাহনি। তুই আমার গায়ের মাহারাম ইশারা, আমার মা বোন খালা ফুপু না। তোকে একাকি দেখলে শয়তান একা তোর মাথায় না, আমার মাথায় ভর করতে পারে। তুই ঝাঁপিয়ে না পড়লেও আমি ঝাঁপিয়ে পড়তে পারি। জানিসই তো, মানুষ মাত্রই ভণ্ডামির আধার। তুই কোনটা, ভণ্ড না সাধু? কোনোটাই না। সামনে থেকে, শহরে থেকে একদম ফাচ্চা হয়ে গেছিস তুই। আর তুই হয়েছিস ভণ্ড। এই তো ঠিক বুঝেছিস। এরপর থেকে আমার সামনে আর আসিস না। এলে কি হবে জানিস? 2 দিন পর আমি তোর ভাবি হতে যাচ্ছি। গুরুজন আর ভাবি মায়ের মতন। ভাবি কখনো মায়ের মতো নাই সারা। ভাই মরলে ভাবিকে বিয়ে করা যায়, সে মায়ের মতো হয় কি করে? বোন হয় মায়ের মতন, খালা ফুপু দাদি নানি এরা মায়ের মতন। কারণ যারা মায়ের মতো বা বোনের মতো তাদের দিকে তাকালেও বাজে চিন্তা করা যায় না, কারণ তাদের সাথে বিয়েটা হারাম। যারা তা নয় তাদের থেকে নজর সরিয়ে ফেলতে হয়, নয়তো ওয়াসওয়াসা জন্মায়। যাক, তুই এসব বুঝবি না। এবার দয়া করে সর আমার পথ থেকে। বিচার পর্ব শুরু হতে একটু দেরি হয়ে গেল। বিচারের লোকজন এখনো আসা শুরু করেনি। সবাই হয়তো রাতের খাওয়া দাওয়া সেরে এসেছে। গ্রামের লোকজন এমনি তাড়াতাড়ি খায় আর তাড়াতাড়ি ঘুমায়। শহর হিসেবে এটা সন্ধ্যা। রহিমা চাচি জানালেন, অন্যান্য দিন এ সময়টায় হাকিম মোল্লা চাচা আর ইনজাম দুজনেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ বিচারের কারণে তাদের নিয়মের ব্যতিক্রম ঘটেছে। কারণ বিচারটা কোনো সাধারণ নারীর না, একজন ইমাম পত্নীর। তার সম্মানের দিকটা মাথায় রেখে এই রাত্রি আয়োজন। চাচি আরো বললেন, রাতের অন্ধকারও একটা পর্দা। বিচারের ঘরে আসার আগে রহিমা বেগম নিজের পরনের পোশাকের উপর আরেকটা জিলবাব চাপালেন। অথচ বিচার ঘরে চাদরের ওপাশে সবাই মহিলা। ইশারা মনে মনে কিছুটা বিস্মিত হলেও মুখে কিছু বলল না। সে বেশ আগ্রহ নিয়ে বিচারের আয়োজন দেখছিল। কিছুক্ষণের মধ্যে বিচার পর্ব শুরু হবে। চাদরের ওপাশে একাধিক পুরুষ কণ্ঠের আওয়াজ পেয়ে রহিমা চাচি থম ধরে গেলেন। অথচ পুরো সন্ধ্যা অনর্গল কথা বলেছেন। ইশারা অবাক হয়ে তাকে দেখছিল। একজন বয়স্ক মানুষের লজ্জাবোধ ওকে যেন লজ্জায় ফেলে দিচ্ছিল। শেষ পর্যন্ত চাচির দেখা দেখি ইশারা নিজেও মাথায় ওড়না দিতে বাধ্য হলো। কিছু পরিবেশের দাবি এমন হয় যাকে অগ্রাহ্য করা যায় না। বিচারে খুব বেশি লোকের সমাগম হয়নি। হাকিম মোল্লা চাচার কঠোর নির্দেশে বাইরের কাউকে বিচারে আসতে দেওয়া হয়নি। চাদরের ওপাশে পুরুষদের দিকে আছেন হাকিম মোল্লা চাচা সহ তার পুত্র ইনজিমাম, ইমাম পুত্র আব্দুল্লাহ এবং প্রয়াত ইমাম সাহেবের একমাত্র শ্যালক অর্থাৎ ইমাম পত্নী নাবিলার সহোদর ভাই, যিনি নিজেও একটি মাদ্রাসার উস্তাদ। চাদরের এপাশে মেয়েদের দিকে আছেন রহিমা চাচি, ইমামের বিধবা পত্নী নাবিলা ও তার প্রৌঢ়া মাতা জামিলা বিবি। বাইরের লোক বলতে একমাত্র ইশারা, সেও ইনজামের ভাষায়। বিচার শুরু হবার পরেই চাচার এক প্রশ্নে ইমাম পুত্রের বুক ফাটা কান্না শুনে সবাই থেমে গেল। চাদরের এপাশে বসে সবাই আরেকটি ফোঁপানি শুনল। ইশারা ধারণা করল ইনি প্রয়াত ইমাম সাহেবের শ্যালক। তিনিও ভাগ্নের সাথে কাঁদছেন। তাদের সেই কান্না এবার সংক্রমিত হলো চাদরের এপাশেও। প্রয়াত ইমাম সাহেবের প্রৌঢ়া শাশুড়িও কেঁদে উঠলেন। বাকিরা সবাই স্তম্ভিত। চাদরের এক পাশে ক্রন্দনরত কিশোর পুত্র আব্দুল্লাহ আর অপর পাশে তার ক্রন্দনরতা নানি জমিলা বিবি। বিচারক হাকিম মোল্লা চাচা নির্বাক। বাকিদের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ইশারা শুধু পরম বিস্ময়ে ইমাম পত্নী নাবিলাকে দেখছিল। সে নিজে সুশ্রী বলে চাপা একটা গর্ব ছিল তার। কিন্তু ইমাম পত্নী নাবিলাকে দেখার পর নিজেকে ওর সামনে কুশ্রী মনে হতে লাগলো। কি চমৎকার দুধে আলতা গায়ের রং, আর কি কমনীয় মুখশ্রী, যেন কোনো দিন সূর্যের আলো পড়েনি ওই ত্বকে। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি এত বড় একটি পুত্রের মা। ইশারা তার চেয়ে বেশি অবাক হলো নাবিলার শক্ত মুখ দেখে, এবং সে মোটেও কাঁদছিল না। তাকে পাথরের মূর্তির মতো মনে হচ্ছিল। একসময় কান্না পর্ব স্থিমিত হলো। ইশারা শুনতে পেল চাদরের ওপাশে নাবিলার ভাই কান্না ভেজা ভাঙা কণ্ঠে বলছেন, ফুপা যান, আপনি মুরব্বী, এই গ্রামের মাথা। আমরা এখন কি করবো, একটা বুদ্ধি দেন। আমার মাথা আর কাজ করে না ফুপা, এর একটা বিহিত করেন। এই পাপিষ্টাকে বিষ খাইয়ে মেরে ফেলার অনুমতি দেন, আর নয়তো দৌড়া দেন, মেরে ওকে রক্তাক্ত করি আমি। দেখি ওর ওই একরত্তি শরীরে কত শক্তি ধরে। এতবার বলছি এসব বাদ দে, ফিরে আয়।
জান্নাতের পথ ধর। তার কানে এসব ঢোকে না। ওই জাহান্নামী নিজেও জাহান্নামে যাবে, আমাদেরকেও নেবে বলে হাউমাউ করে কেঁদে উঠলেন মৌলানা। সেই কান্নার সাথে সাথে নাবিলার মাও কাঁদলেন। রহিমা চাচির হাত ধরে বিড়বিড় করে বললেন, আম্মা, আমি নিজেও তো অল্প বয়সের বিধবা। আপনারা তো জানেন আমার স্বামী মারা যাবার পর থেকে জীবনের এতগুলা বছর পর্দা পর্ষিদার ভিতরেই থাকছি। কোনো পরপুরুষের দিকে চক্ষু তুলা চাই নাই, সবুর করছি। এক হাতে এই 6টা পোলাপান মানুষ করছি। কারণ আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব আর স্বামীর মাল সম্পদ রক্ষা করে, স্বামীর সামনে তার লগে কথাবার্তা সাবধানে বুঝা বলে, এবং শিশু সন্তান সহ বিধবা হওয়ার পরেও যে নারী সন্তানগো আঁকড়াইয়া ধরে রাখে আর তাগো ক্ষতি হওয়ার ডরে বিয়া শাদী না করে আর সন্তানগো দেখাশোনা করে, লালন পালন করে, সেই নারী জান্নাতি। কিতাবুল কাবায়ের, ইমাম আজ-যাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার এই মাইয়া আমার পেটে জন্ম নিয়েও আজকা রঙিন চশমা পিনছে, মনে করছে আমি কিচ্ছু বুঝি না। সে রাত বিরাইতে গোসল করে, জিগাইলে কয় তাহাজ্জুদ পড়মু। কত বড় শিয়ানা বলেন আম্মা। সে কোথা থেকে এক মোবাইল জুড়াইছে জানি না, সেই হানে আবার কারে জানি বন্ধু বানাইছে। নাউজুবিল্লাহ। হেই বেড়া হনে সমানে ফোন দেয়, কয় বিয়া করব। এই মাইয়ারে আমি কেমনে বোঝাই? ওরে জেনাকারিনী, এই দুনিয়ার জীবন 2 দিনের, এই শরীর তো পোকামাকড়ে খাদ্য। জমিলা বিবি চাপা স্বরে মেয়েকে বকতে লাগলেন। তিনি হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তার আগেই হাকিম মোল্লা চাচার খাকারিতে রহিমা হাত দিয়ে তাকে থামতে ইশারা করলেন। বাকিরাও সবাই থেমে গেল। হাকিম মোল্লা পর্দার এপাশের বিচার প্রার্থীর উদ্দেশ্যে বললেন, এক পক্ষের কথা তো শুনলাম, এবার আব্দুল্লাহর আম্মার মতামতটাও জানতে চাই। ইনজামের আম্মা, আপনি ওনার কথাগুলা মন দিয়া শুনেন, ওনার ইচ্ছাটা জানেন। কারণ ইসলাম ধর্মে বিধবা বিবাহের অনুমতি আছে। কাজেই আব্দুল্লাহর আম্মা যদি চান তাহলে শরীয়ত মতো। না ফুপা, এই গজব করেন না ফুপা, আমাদের মান সম্মান থাকবো না। ইমাম সাহেবের একটা সুনাম আছে এলাকায়, তার সন্তানরা থাকতে ওদের মা বিয়ে করাটা কেমন দেখায়? হাকিম মোল্লাকে থামিয়ে দিয়ে আব্দুল্লাহর মামা প্রবল বিরোধিতা করে উঠলেন। আব্দুল্লাহ শব্দ করে কেঁদে উঠল প্রথমে, তারপর হঠাৎ ছুটে গিয়ে পাকা দেওয়ালে কপাল ঠুকতে লাগলো। এপাশে জমিলা বিবিও 2 হাত কপাল চাপড়াতে লাগলেন। মুহূর্তেই পুরো বিচারিক সভা উত্তেজিত ও অশান্ত হয়ে উঠল। উত্তেজনায় ইশারা নিজের ঠোঁটগুলো দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরল। হায় আল্লাহ, কি হবে এই মেয়ের? এ যেন অনাগ্রাতা, অপাপবিদ্ধা। এ তো এমন ফুল যার পত্রপল্লবে এক ফোঁটা ধুলো পড়েনি। এই মেয়েকে কি তবে জোর করে আজীবন এভাবে বেঁধে রাখা হবে? হায়, ধর্মের নিয়মগুলো এত কঠোর কেন? ইশারা কান্না পেয়ে গেল হঠাৎ। এমন সময় ইঞ্জিমামের গমগমের সুর পরিবেশটাকে কিছুটা শান্ত করল। ইশারা শুনতে পেল ইঞ্জিমাম বলছে, আব্বা, আপনার অনুমতি নিয়ে আমি আব্দুল্লাহর ও ওর মামাকে 2টো প্রশ্ন করতে চাই। হাকিম মোল্লা মাথা নাড়লেন। ইঞ্জিমাম বলল, মৌলানা সাহেব, আপনি তো মাশাআল্লাহ দিন জানা লোক, শরঈ বিধান জানেন। আব্দুল্লাহ এখনো ছোট, ওর হয়তো জানা নাও থাকতে পারে, তবু 2জনকে প্রশ্ন করছি। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন বা নিজেকে তার উম্মত দাবি করেন? জি অবশ্যই, 2জনেই সমস্বরে বলল। মাশাআল্লাহ। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামার সাথে বিয়ের ঘটনা জানেন? মাওলানা সাহেব, আপনি বলুন, জানা আছে সেই ঘটনা? মাওলানা খানিকটা দমে গিয়ে বললেন, জি জানা আছে জনাব। মাশাআল্লাহ। তাহলে তো এটাও জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন সন্তানের জননী উম্মে সালামার বিয়ে হয়েছিল, তার 9 বছরের পুত্র উমারের তত্ত্বাবধানে? মাওলানা এবারও মাথা নাড়লেন। জি জনাব। মাশাআল্লাহ। তাহলে এবার বলুন, আপনি কত বড় ইজ্জতদার হয়ে গেছেন, যার ইজ্জত রাসূলের ইজ্জতকে টপকে গেছে। আপনি আপনার অল্প বয়সী বিধবা বোনকে বিয়ে দিলে আপনার সম্মান লুট হয়ে যাবে, কারণ তার 2টো বাচ্চা আছে। কাল যখন আপনার স্ত্রী মারা যাবে আর আপনি বিয়ে করবেন, তখন আশা করি কারো সম্মান লুটিয়ে যাবে না, কি বলেন? যতদূর জানি আপনার নিজেরও 2টা বাচ্চা আছে। মাওলানা এবার নীরব গোটা বিচারিক মজলিস। ইশারায় স্তব্ধ হয়ে কথাগুলো শুনতে লাগলো। মাত্র কয়েক মিনিট আগেই এই ছেলের ব্যবহারে সে রাগ করেছিল, পণ করেছিল জীবনে আর ইঞ্জিমামের সাথে কথা বলবে না, যে কিনা তার বাল্যবন্ধুকে অস্বীকার করে শুধু ধর্মের দোহাই দিয়ে। সেই ইঞ্জিমাম এসব কি বলছে? ইশারাকে বিস্মিত করে দিয়ে ইঞ্জিমাম পুনরায় বলল, জমিলা চাচি, আপনার কথাগুলো আমি শুনেছি। চাচি, আপনি মুরব্বী মানুষ, তাই সহজ করে বলি, সবাই আপনার মতো এই এত দীর্ঘ সময় ধরে রোজা রাখতে পারে না। আপনার জন্য সাধুবাদ, কিন্তু যে বিধান আল্লাহ তাআলা স্বয়ং রেখেছেন তার বান্দার জন্য, তাতে যদি আপনাদের মান সম্মান যায়, তাহলে বুঝতে হবে আল্লাহর বিধানের উপর আপনারা সন্তুষ্ট নন। নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আপনি বললেন, তার পাশাপাশি এটাও জেনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে অপছন্দ করলো সে যেন আমাকেই অপছন্দ করলো। এ পর্যন্ত বলে থামতেই জমিলা চাচি এপাশে গুনগুন করে কেঁদে উঠলেন। মাওলানা এবারও নীরব। কেবল আব্দুল্লাহ এগিয়ে এসে ইঞ্জিমামের হাত ধরে বলল, আপনি যা বলছেন তা সত্যি ভাইজান? সিরাহ পড়ে দেখো, উস্তাদদের জিজ্ঞেস করে নাও, জেনে নাও। তুমি জানো আমি মিথ্যা বলি না, তাও কিনা আমার নবীর শানে।
এই জীব খসে পড়ুক। আমি আম্মাজান উম্মে সালামার পুত্র উমারের মতো হতে চাই চাচাজান। আব্দুল্লাহর কণ্ঠে অন্যরকম দীপ্তি। ইনজিমাম সামান্য হাসল। মাশাআল্লাহ, এটাই ইমানি জজবা। এই ট্যাবু ভাঙতে হবে ভাই। তিনি তোমার মা, এটা যেমন সত্য তেমনি তিনি আল্লাহর একজন দুর্বল বান্দী, রক্তমাংসের একজন মানুষ, এটাও সত্য। কুরবানি নিজে দেওয়া যায় আব্দুল্লাহ, কারো কাছ থেকে আশা করা যায় না। আল্লাহ তোমাকে একটা সুন্নাহ পালনের সুযোগ দিয়েছেন, সুযোগটা কাজে লাগাও। এর পরের ঘটনাগুলো একটার পর একটা ঘটে গেল। মাওলানা এবং জমিলা বিচারের রায় মেনে নিয়ে কন্যা বিয়ের জন্য সম্মত হয়ে বিদায় নিলেন। তাদের শেষ প্রশ্ন ছিল, লোকজন মন্দ বললে তারা কি উত্তর দিবে? হাকিম মোল্লা তাদের বললেন, তোমরা আমার নবীর কথা ভাবো, তাহলে উত্তর পেয়ে যাবে। এই দুনিয়ার আইনের প্রয়োগ হয় জনগণের উপর দিয়ে, আইন প্রণেতারা এর বাইরে থাকে। একমাত্র ইসলামী সেই বিধান যার আইন প্রণয়নের পর তা প্রয়োগ শুরু হয় এর নেতাকে দিয়ে। আমাদের নবীকেও সেই যুগে তার কিছু বিয়ের কারণে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার পালক পুত্রের স্ত্রী ছিলেন। এসব বিয়ে ছিল সে সময়ের গোলামির মূলে কুঠারাঘাত। আমাদের নবী সেসব সহ্য করেছিলেন। আজও যখন কিছু কুলাঙ্গার আমাদের নবীর জীবনী না জেনে তার একাধিক বিবাহ নিয়ে আলোচনা করে, তখন তোমরা ওদের সাথে ঝগড়া করো ঠিকই, কিন্তু বাস্তবে ওদের কথারই বাস্তবায়ন করো। হাকিম মোল্লা থামলে ইনজিমাম আব্দুল্লাহকে বলল, শোনো আব্দুল্লাহ, দেশীয় আইনে তুমি নাবালক হলেও শরিয়া আইনে তুমি সাবালক, কারণ তোমার গোসল ফরজ হয়ে গেছে। আর কয়েক বছর পর ইনশাআল্লাহ বিয়েও করে ফেলবে। মাকে এভাবে আটকে রেখো না, বিয়েটা সহজ করে দাও, তাহলেই জেনা কঠিন হয়ে যাবে। আজ বিয়ে কঠিন বলে জেনা সহজ। এদিকে একটা ঘোরের মধ্যে বাড়ি ফিরল ইশারা। রাতে ছোট মায়ের সাথে বিচারের বিষয়বস্তু নিয়ে টুকটাক আলাপ করল। বাকি রাত ঘুম হলো না ইশারার। পরদিন নাস্তার টেবিলে বড় ভাইয়া জানালেন, ইশারা এখন থেকে মাসুমার কাছে থাকবে। কলেজ খোলা থাকলে হোস্টেলে যাবে, নয়তো ছুটি ছাটা সহ বাকিটা সময় সে মাসুমার ঢাকার বাড়িতে থাকবে। এটা ওদের সব ভাই বোনদের মিলিত সিদ্ধান্ত। তাছাড়া মাসুমার যে দেবর ওকে বিয়ে করতে আগ্রহী, তাকে বলে দেওয়া হবে আরো 3-4 বছর পর আসতে। ইশারার ইন্টার্নি শেষ হবার পর ইশারা যেন নিজের ভবিষ্যৎ নিয়ে একদম না ভাবে। তাছাড়া ও একজন ডাক্তার, ওর জন্য পাত্রের অভাব হবে না ইত্যাদি। ছোট মার ব্যাপারেও সবকিছু ভাবা হয়েছে। তিনি তার বাপের বাড়ি চলে যাবেন। তাকে এককালীন কিছু টাকা দিয়ে দেওয়া হবে, যেটা ব্যাংকে রেখে তিনি আজীবন খেতে পারবেন। ইশারা সব শুনল, কোনো মন্তব্য করল না। গ্লাসে পানি ঢেলে নেবার সময় রুমানা আর গথুলের অসন্তুষ্ট মুখটাও একবার দেখে নিল ইশারা। ইশারা ভালো করে জানে ওর মুখে হাসি খুশি ভাব ধরে রাখলেও মনে মনে নারাজ। অবশ্য ইশারার সম্পত্তি দেখাশোনার ভার মাসুমা আপার বরের হাতে চলে যাচ্ছে, এটা ওদের সহ্য না হওয়ারই কথা। আজ ইশারার চেয়ে বেশি দাম ওর সম্পত্তির। ইশারা শান্ত মুখে পুরো নাস্তা শেষ করলো, তারপর উঠে চলে গেল ভিতরে। সেখানে ছোট মাকে দেখা গেল মুখ গুজে পড়ে আছেন। ইশারা তার পাশে বসলো, পিঠে হাত রাখল। কি হয়েছে মা? কিছু হয় নাই বলে উঠে বসলেন ময়না বিবি। চাপা দীর্ঘশ্বাসের সাথে বললেন, আর কয়দিন বাদে তুমি চলে যাইবা, এর লেগা মনটা খারাপ। বাহ, কি সুন্দর করে মিথ্যা বলো তো তুমি। কার কাছ থেকে এমন করে মিথ্যা বলা শিখলে? ময়না বিবি চুপ মেনে গেলেন। ইশারা তার মাথার ঘোমটাটা ঠিক করে দিয়ে বলল, তুমি কোথাও যাবে না, যেখানেই থাকবে আমার কাছে। ময়না বিবি চমকে তাকালেন। ইশারা আর কোনো কথা না বলে সোজা উঠে রহিমা চেচের ঘরে চলে এলো। এবারও ওকে দেখে ইনজিমাম দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। তবে যাবার আগে ওর বিরক্তিটা ইশারার নজর এড়ায়নি। ইশারা যখন তখন আগমন ওকে বিরক্ত করছে সন্দেহ নেই। ইশারা ওর বিরক্তি আজই শেষ করে দিবে। ইশারা রহিমা চাচির মুখোমুখি বসল, কিছুক্ষণ ইতস্তত করে তারপর দ্বিধা কাটিয়ে ফেলল। স্পষ্ট স্বরে বলে উঠল, চাচি, আমি আপনাকে ওই দিনের ব্যাপারে বলতে এসেছিলাম। রহিমা প্রথমটায় হতবাক চোখে তাকিয়ে রইলেন ইশারার দিকে, যেন ওর কথাটা ধরতে পারছেন না। তারপরে মৃদুস্বরে বললেন, কি কথা বলো না মা। ইশারা মুখ নামিয়ে বলল, গতকাল সারা রাত আমি অনেক ভেবেছি চাচি, আপনার প্রস্তাবটা আমার জন্য সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তাই আমি স্থির করেছি আপনার পরামর্শটাই আমি বাস্তবায়ন করব। আমি আপনার ছেলের সাথে বিয়েতে রাজি। তবে আমার একটা ছোট্ট অনুরোধ আছে চাচি। কি অনুরোধ বলো? রহিমা হাসছেন। আমার ছোট মাকে আমি নিজের কাছে রাখতে চাই। আমি চাই ছোট মা তার জীবনের বাকি দিন তার স্বামীর ভিটাতে থাকুক। আমার বিয়ের পর আমি সেখানেই থিতু হতে চাই, যেমনটা আপনি চান শাহেদ ভাই থাকুন। মাশাআল্লাহ মা, খুব সুন্দর ইচ্ছা। তা মা, শাহেদ কি তোমাকে এখানে রাখতে রাজি হবে? আমি না হয় শাহেদকে ফোন করব? ইশারা এবার জবাব না দিয়ে রহিমার হাত ধরে মুখ লুকলো। চোরা হেসে বলল, চাচি, আমি শাহেদ ভাইয়ের কথা বলিনি। ও মা, তাহলে? রহিমার চোখ বড় বড় হয়ে গেল আর ইশারার চেহারা রক্তবর্ণ ধারণ করলো। ওর চেহারা দেখে রহিমা যা বোঝার বুঝে নিলেন। এবার তিনি সামান্য মুচকেও হাসলেন। হাকিম মোল্লা চাচার বাড়ি থেকে ফিরেই ইশারা বড় ভাইয়ের কাছে এলো। আক্তার তখন সবার সাথে একত্রে চা পান করছিলেন। ইশারা সবার সামনে বলল, আমার কিছু কথা আছে ভাইজান, তোমাদের সবার সাথে।
আক্তার ছোট বোনের দিকে তাকালো, সস্নেহে হাসি দিয়ে বলল, আয় না বুবু, বস এখানে, কি বলবি বল। ওর কণ্ঠে বলে দিচ্ছে সে খুব খুশি। ভাইজান, আমি চাই ছোট মা এখানেই থাকুন, এই গ্রামে, এই বাড়িতেই। সময় নিয়ে ধীরে ধীরে কথাগুলো বলল ইশারা। আক্তার তাৎক্ষণিকভাবে কিছু না বললেও গোথুলি তেতে উঠল। তীক্ষ্ণ স্বরে বলল, মানে সেখানে ওই বাড়িতে থাকবে? আর এই সিদ্ধান্ত দেবার তুই কে? আমি লাল মিয়ার ছোট মেয়ে, আর ময়না বিবি লাল মিয়ার বিবাহিত স্ত্রী, এজন্য। ইশারা বিচলিত হল না, সে শান্ত রইল। এরই মধ্যে রুমানা বলে উঠল, বাহ, অনেক বড় হয়ে গেছিস মনে হয়, এখনো বিয়ে শাদী হয়নি, জীবন শুরু করিসনি, আর এখনই সিদ্ধান্ত দেওয়া শুরু করেছিস। গোধূলি পাশ থেকে ফোরন কাটল। বুঝবে না কেন, দুদিন ধরে তো ওই বাড়ি থেকেই বুদ্ধি থান নিচ্ছে, কত বুদ্ধি গজাবে এখন মাথায়। ইশারা ম্লান হাসল। ঠিকই বলেছ আপু, আমার বুদ্ধি আসলেই গজাতে শুরু করেছে। যেদিন থেকে আমার পায়ের নিচে মাটি সরে গেছে সেদিন থেকে আমি বুঝতে শিখেছি আমার ফেরার জায়গাটা নাই হয়ে গেছে। তোমরা সবাই একদিন যার যার বাড়িতে ফিরবে, তোমাদের ঘরে, আর আমি ফিরবো হোস্টেলে, সেখান থেকে বড় আপার বাড়ি, আরেক হোস্টেল, অন্তত আমার জন্য। আর এভাবে ততদিন চলবে যতদিন আমার নিজের কোনো ঘর না হয়। কেন এই কথা হবে কেন? তুই একদিন ডাক্তার হবি, কত নাম ডাক হবে তোর, তোর তো এত ভাবনার কি আছে? রুমানা বলল। তবে তার জবাব দেবার আগেই আখতারুজ্জামান নরম সুরে বললেন, আচ্ছা, আমরা কি তোর কেউ না? এভাবে করুণ গলায় কথা বলছিস কেন রে? আক্তারের গলা কিছুটা ভিজে এসেছে বলে মনে হলো ইশারার। সে বলল, তোমরা তো অবশ্যই অনেক কিছু, তবে সেটা সাময়িক, ঠিক একটা ওয়েটিং রুমের মতো, যেটা না হলে গন্তব্য বদলানো কঠিন। আমি আমার গন্তব্য যেতে চাই ভাইয়া, যেখানে আমি ফিরতে পারবো, যেখানে গেলে আমার মনে হবে আই এম অ্যাট হোম, যেটা আমার একখণ্ড আশ্রয়, আমার মাওয়া। বাবা, এত কিছু ঠিক করে ফেলেছিস? তা এটা কি করে ভাবলি যে তোর কথায় ছোট মাকে এখানে থাকার অনুমতি দেব আমরা? মাসুমা বলল, তোমাদের কাছে তো অনুমতি চাইনি আপা, যেটা বাবা দিয়ে গেছেন সেটা থেকে তো তোমরা তাকে বঞ্চিত করতে পারবে না, এটা জুলুম। ছোট মা নিজে না দাবি নামায় স্বাক্ষর করে তার মতামত জানিয়ে দিয়েছেন, এখন আর এসব বলে লাভ নাই। রুমানা মুখ ভ্যাংচানোর মতো করে বলল। ইশারা মুচকি হেসে বলল, সেটা কোর্ট বুঝবে। স্বামী মারা যাবার দ্বিতীয় দিনে কেউ কাউকে লিখে পড়ে জমি দিয়ে দেয়, এটা আজ প্রথম জানলাম। যাই হোক ভাইয়া, তোমাকে বলছি, তুমি আমার বড় ভাই, আমার বর্তমান অভিভাবক। যদিও আইনগতভাবে আমি নিজেই বিয়ে করতে পারি, তবুও আমি চাইব অন্তত আমার আগের দিন তুমি নিজে দাঁড়িয়ে থেকে আমার গন্তব্য বদলে দাও, আমার অভিভাবক হয়ে আমাকে আমার স্বামী পর্যন্ত পৌঁছে দাও। মুহূর্তে শোরগোল পড়ে গেল ঘরের মধ্যে। মাসুমা, রুমানা, গোধূলি একসাথে চেঁচাতে শুরু করলো। গোধূলি তো বলেই বসলো, বাপ মরছে 2 দিনও হয়নি, আর ওনার মনে রং লেগেছে। কেবল আক্তার নীরব বিস্ময়ে বোনকে দেখতে লাগলো। ইশারা ওদের কোনো কথারই কোনো জবাব দিল না। এক মুহূর্তের জন্য ওর নিজেকে নাবিলা বলেও মনে হলো। আক্তার এবার প্রশ্ন করলো, ছেলেটা কে রে? ইশারা মুখ নামালো, নাম বলল। মাসুমা, গোধূলি আর রুমানার মুখে এবার তালা পড়ে গেল। বিস্ময়ে তাদের চোখে পলক পড়ছে না। আক্তার শুধু বলল, যা বলছিস ভেবে বলছিস তো? জি ভাইয়া, ঠান্ডা মাথায়। ইনফ্যাক্ট আমার ইচ্ছের কথাটা একটু আগে জানিয়ে এসেছি চাচিকে। 2 দিন বাদে তোমরা সবাই চলে যাবে, আমারও কলেজ খুলে যাবে। তোমরা এই গ্রামে আবার কোনোদিন আসবে কিনা জানি না, এলেও সবাইকে একসাথে পাবো কিনা তাও অনিশ্চিত। এসব কিছু ভেবে আমি চলে যাবার আগে নিজের জন্য একটা গন্তব্য রচনা করতে চাইছি। ওটা হবে আমার ঘর, আমার আশ্রয়। আমি অবশ্য শাহেদকে ধারণা করেছিলাম ও ডাক্তার ছিল, তুইও ডাক্তার হবি 2 দিন বাদে। মানা তো তোদেরকে, দুজনেই ডাক্তার হলে সব ঠিকমতো চলবে এমন কোনো যুক্তি নেই ভাইয়া। ইনজাম মানুষ হিসেবে শাহেদের চেয়ে অনেক ঊর্ধ্বে। যাক, তুই সংসার করবি, তুই ভালো বুঝিস। ইনজাম তো আবার তোর বাল্য বন্ধু। বলে আক্তার থেমে গেল। এবার আর কেউ কোনো কথা বলল না। আক্তার এই প্রথম ইশারার কাঁধে হাত রাখল, মৃদু স্বরে বলল, আমি বেঁচে থাকতে তুই নিজের বিয়ের কথা নিজে চালাচালি করবি, এটা তো ঠিক না। চল, আমাকে চাচার কাছে নিয়ে চল। ঠিক 5 দিন পরের কথা। এক অনাড়ম্বর পরিবেশে খুবই ঘরোয়া পরিসরে ইশারার বিয়ে হলো ইনজিমামের সাথে। মায়ের জরুরি তলব পেয়ে শাহেদ আগেই চলে এসেছিল গ্রামে। তবে এবার আর প্রতিবারের মতো পরদিনই দৌড় মারেনি। ভাইয়ের বিয়ে বলে কথা, মায়ের খুশিতে সেও খুশি, আনন্দে আবেগে দারুণ আপ্লুত। খুশি না শুধু একজন, আগের রাতেই তার রাগান্বিত মুখ দেখলেন রহিমা। অসহায়ের মতো বললেন, আমি কি করব? ইশারাই তো বলল ও আগের পরদিনই চট্টগ্রাম চলে যাবে, ওর কলেজ খুলে যাবে। এদিকে তোর ভাইও যাবার জন্য পাগল, কাকে কাকে আটকাবো? সেজ ভাই যাচ্ছে যাক, তাই বলে বিয়ের পরদিনই কোণে উধাও হবে? সেই কবে না কবে আবার ছুটি হবে, সেদিন ফিরবে, কোনো মানে হয়? তুই একটু কথা বলে দেখ না, ওকে 2-1 দিন রাখতে পারিস কিনা? অনিশ্চয়তার সাথে বললেন রহিমা। মায়ের সাথে কথা শেষ করে সরাসরি লাল মিয়ার ব্যাপারীর বাড়ি চলে এলো ইনজিমাম। এ বাড়িতে আক্তারদের সবার আজ যাওয়ার ধুম পড়েছে। গতরাতে বোনের আক্ত সম্পন্ন করে সবাই অনেকটা হালকা মেজাজে আছে। চলে যাবার গোছগাছ চলছে। আগামীকাল 7 সকালেই মাসুমা আর রুমানা রওনা দিবে। গোধূলি বেরোবে বেলা 12টার দিকে। আক্তার যাবেন পরশু। তিনি ইনজিমামকে দেখেই সাদরে অভ্যর্থনা জানালেন।
তারপর ওর হাত ধরে বললেন, আমার বোনটাকে দেখে রেখো, সাথে ছোট মাকেও। জি ইনশাল্লাহ। মনে মনে বলল, আমাকে তো বলবেন, এবার বোনকে বলে যান আমাকে ফেলে যেন আজই না যায়। আক্তার নিজেই বললেন, যাও ভেতরে যাও, ইশারা ছোটমার ঘরেই আছে। ইঞ্জিমাম সামান্য মাথা নেড়ে ছোটমার ঘরের দরজায় টোকা দিল। দারাজ কণ্ঠে সালাম দিয়ে ভেতরে ঢুকলে ময়না বিবি গুটিসুটি মেরে একপাশে সরে বেরিয়ে গেলেন। ইঞ্জিমাম দেখল ইশারা বাধা ছাদা করছে। যাত্রার প্রস্তুতি। ইঞ্জিমাম নীরবে কিছুক্ষণ ইশারার প্যাকিং দেখল, তারপর ওর হাত ধরে ওকে থামালে ইশারা পূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। ভাবলেশীন কণ্ঠে বলল, কি হয়েছে? এসবের মানে কি? তুই কালই চলে যাবি, এটা কেমন কথা? পরশু আমার ক্লাস, মিস দিতে পারবো না। তাহলে পরশুই যা, আমি তোকে নিয়ে দিয়ে আসবো। আজ বা কাল আমি কোনো অবস্থাতেই তোকে যেতে দেব না। উপায় নেই ইঞ্জি, আমাকে কালকে যেতে হবে। নির্বিকার ভঙ্গিতে কথাগুলো বললেও ইঞ্জির শক্ত বাহু বন্ধনে ভাষা হারিয়ে ফেলল। ইঞ্জি কাতস্বরে বলল, কেন এরকম করছিস? প্রতিশোধ নিচ্ছি বলে মুখ গম্ভীর করতে গিয়েও ফিক করে হেসে ফেলল ইশারা। ইঞ্জিমাম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, যাস না প্লিজ, কষ্ট পাচ্ছি। উচিত শিক্ষা, ওর দিকে না তাকিয়ে উচ্চারণ করল ইশারা। আসলেই উচিত শিক্ষা হচ্ছে আমার, বলে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল ইশারার দিকে। ওর করুণ ভঙ্গিমা এবার ইশারাকে দুর্বল করে ফেলল। সে নিজেকে পুরোপুরি সঁপে দিল এক চওড়া বুকের দেওয়ালে। শরীর কাঁপিয়ে কান্না এলো ওর। ইঞ্জিমাম ওকে সামলে নিতে চাইল, মৃদু শব্দে বলল, কান্না করার কি হলো? প্রতিশোধ নিতে গিয়ে নিজেই ফেসে গেছি, ইচ্ছে করছে না যাই। না, এতটা দুর্বল হলে চলবে কেন? সময় মতোই যাবি, হাসি মুখে যাবি, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। যেভাবে তোকে হারাম অবস্থায় পেয়ে সাময়িক লোভে পড়ে নিজের জন্য হালাল করে নেইনি, আজও তোকে হালাল পেয়ে আমার বাকি দিনগুলোর স্বস্তি হারাম করব না। এটা তো আল্লাহর রহমত যে আমরা একে অন্যের গন্তব্য হতে পেরেছি, আমাদের এক জীবনের আশ্রয়। ইশারা কোনো কথা বলল না, কেবল মন দিয়ে উপলব্ধি করতে লাগলো প্রিয়জনের নৈকট্যকে।